গল্প তবু সুর ফিরে আসে লিখেছেন সিনথিয়া মাহরুক। প্রথম পর্ব। ঝড়ের বেগে কালো ল্যান্ড ক্রুজারটা ঢাকার দিকে ফিরছে। রাত ৯টা বাজে। গাড়িটা এখন সিরাজগঞ্জ দিয়ে ঢাকার দিকে যাচ্ছে। ড্রাইভিং সিটে অনেক বছর পর যে বসে আছে তার ভেতরের ঝড় সহজেই অনুমেয় তার গাড়ি চালানোর স্পিড দেখে। আর কেউ না বুঝলেও অনেক বছর ধরে তার গাড়ি চালায় ড্রাইভার বাহার পাশের সিটে বসে ঠিকই বুঝতে পারছে। বাহার সিট বেল্টটা বেঁধে শক্ত হয়ে বসে আছে। মনে মনে যত দোয়া দুরুদ জানে সব আওড়াচ্ছে। গাড়ি কখন যে বেসামাল হয়ে অ্যাক্সিডেন্ট করে স্যার, বাহার সেই আতঙ্কে অস্থির হচ্ছে। তার স্যার কেন আজ এরকম আচরণ করছে এই মুহূর্তে সে ছাড়া আর কেউ জানে না। আজ যে ঘটনা স্যারের সঙ্গে ঘটে গেল এরকম কোনো কিছুর জন্য তার স্যার কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। আসলেই সব কপালের লেখা। তা না হলে কি স্যার হঠাৎই এরকম একটা ঘটনার সঙ্গে জড়িয়ে যাবেন? পুরাই সিনেমার মতো ঘটনা ঘটে গেল স্যারের সাথে। বাহার একবার পিছনে তাকালো। পিছনে ফিরতে তার খুব অস্বস্তি হচ্ছে, কারণ পিছনের সিটে যে বসে আছে স্যারের পাশে বসে তার দিকে তাকাতে বাহারের খুব দ্বিধা কাজ করছে। কিন্তু তার মনে হচ্ছে পিছনে যে বসে আছে তার কোনো একটা সমস্যা হচ্ছে। অনেক বছর সে গাড়ি চালায়, সামনের সিটে বসে থেকেও পিছনের সিটে কেউ মনে মনে গাড়ি থামানোর কথা চিন্তা করলেই তার কেন জানি মনে হয় সে বুঝতে পারে আজ এই মুহূর্তে পেছনের সিটে যে বসে আছে তাকে সে মাত্র কয়েক ঘন্টা আগে দেখেছে। বাহার এখন শিওর যে পেছনে সমস্যা হচ্ছে এবং বমি করতে চাইছে মনে হয়। বাহার স্যারের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, মুখে কিছু বলতে পারছে না। স্যারকে সে জমের মতো ভয় পায়। যদিও স্যার খুব হাসিখুশি মানুষ, কোনোদিন কাজের লোকজনের সাথে খারাপ ব্যবহার করতে দেখেনি বাহার। স্যারের বাসায় আছে সে আজ অনেক বছর। যখন সে আসে তখন তার বয়স ছিল ১৫-১৬ বছর। বাসার ফরমাইশের কাজ করত। দোকান থেকে যখন যা লাগে আনা, স্যারের আব্বার শরীর টিপে দেয়া, বাগান পরিষ্কার করা, গাড়ি ধোয়া। একদিন গাড়ি ধোয়ার সময় গাড়ির স্টিয়ারিং ধরে গাড়ি চালানোর ভঙ্গি করছিল, তখন স্যার দেখে ফেলেছিল। খুব ভয়ে ভয়ে সে গাড়ি থেকে নেমে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। স্যার হেসে বললেন, সেদিন গাড়ি চালাতে চাস নাকি? বাহার চুপ করে মাটির দিকে তাকিয়েছিল। তখনই স্যার ড্রাইভার নিয়ামত চাচাকে ডেকে বলল, তোমার ভাইয়ের ছেলে না এটা নিয়ামত? স্যার, আমার ভাইয়ের ছেলে। ওর মনে হয় গাড়ি চালানোর খুব শখ। এক কাজ করো, ওকে হাবিজাবি কাজ না দিয়ে ড্রাইভিং শেখাও। যে কাজটা ভালোবাসা নিয়ে করবে সেই কাজটা করতে দেওয়াই ভালো। ভবিষ্যতে ড্রাইভার আরও দরকার হবে আমার, ঠিক আছে? সেই থেকে সে নিয়ামত চাচার কাছে গাড়ি চালানো শিখছে। আজ অনেক বছর সে বড় স্যারের গাড়ি চালায়। অবশ্য বাসায় এখন স্যারের গাড়ি ছাড়া অন্য গাড়ি বের হয় না। হঠাৎ হঠাৎ স্যারের আব্বা ডাক্তারের কাছে গেলে অন্য গাড়ি যায়, সেটা চালায় নিয়ামত চাচার ছেলে, তারই চাচাতো ভাই সবুজ। সে এই বাসায় আসার পর স্যারের বাসা একরকম ছিল, এখন আরেক রকম। হঠাৎ বাহার বুঝতে পারছে এখন গাড়ি থামাতেই বলতে হবে, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। বাহার কিছু বলার আগেই নওশাদ আজমি গাড়ি সাইড করে আচমকা ব্রেক করল। বাহার বিদ্যুতের বেগে সামনের সিট থেকে নেমে পিছনের দরজা খুলে দিল। পিছনের সিটে যে বসেছিল গাড়ি থেকে নামতে নামতেই হরহর করে বমি করে দিল। এই অবস্থা হবে বাহার আগেই বুঝেছিল। মানুষটা বমি করেই যাচ্ছে, গাড়িতে উঠে অভ্যাস নাই। এসি গাড়ি অনেকেই সহ্য করতে পারে না। নওশাদ আজমি দরজা খুলে নামলেন। সামনে রাস্তার পাশে একটা টং দোকান দেখা যাচ্ছে। বাহার কাছে এসে বলল, স্যার, এই জায়গায় বেশিক্ষণ থাকা ঠিক হবে না, এসব এলাকায় ডাকাতি হয়। বাহারের দিকে চোখ তুলে তাকালো নওশাদ। গাড়িতে পানির বোতল আছে? আছে স্যার, আনতেছি। বাহার দৌড় দিল পানির বোতল আনতে। শোনো, বোতল আমাকে না, বমি করছে যে তাকে দাও। নওশাদ রাস্তার পাশের চায়ের দোকানে গিয়ে ঢুকল। সিগারেট কিনে রাস্তার পাশে দাঁড়িয়ে জ্বালালো। আজ অনেক বছর পর সে সিগারেট খাচ্ছে। গীতি তাকে ছেড়ে যাওয়ার পর সে কখনো সিগারেট ছুঁয়েও দেখেনি। দীর্ঘশ্বাস ফেলে পেছনে তাকাতেই অন্ধকারে দেখা যাচ্ছে ড্রাইভার বাহার বোতল থেকে পানি ঢালছে, আর যে বমি করেছে সে মুখ ধুচ্ছে। হঠাৎ একটা গাড়ির হেডলাইটের আলো পড়তে সে এই প্রথম মানুষটার মুখটা দেখল। নওশাদ একটা ধাক্কার মতো খেল। এত সুন্দর একটা মুখ, এত মায়া করা চোখ, ঠিক যেন গীতিয়ারার চোখগুলোর মতো। প্রথম যখন দেখেছিল এক ঝলক বোরকার আড়ালে, চেহারা সে দেখতে পায়নি। নেকাবে মুখ ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। তখনই তার মনে হচ্ছিল এই চোখ সে কোথাও দেখেছে, খুব চেনা চোখ। এখন সে বুঝতে পারছে এই চোখ তো তার গীতির চোখের মতো, পুরাই যেন গীতির চোখ দুটো দেখতে। অবাক হয়ে তাকিয়ে দেখছে নওশাদ। মেয়েটি বোরকা খুলে ফেলে দিল।
বোরকায় মনে হচ্ছে বমি লেগেছে। অতি সাধারণ একটা সেলোয়ার কামিজ পরা, কিন্তু এ কি? মেয়েটার তো বয়স নিতান্তই কম, 25ও হবে না হয়তো। অসম্ভব রূপবতী একটি কম বয়সী মেয়েকেই তো সে দেখছে সামনে। নওশাদ নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। ড্রাইভার বাহারও অবাক চোখে তাকিয়ে আছে মেয়েটির দিকে। নওশাদের খুব অস্বস্তি হচ্ছে। সে এতক্ষণ একটা ঘোরের মধ্যে গাড়ি চালাচ্ছিল। সন্ধ্যার ঘটনার পর তার মাথা কোনোভাবেই কাজ করছে না। কিন্তু বোরকার আড়ালে যে নিতান্তই বাচ্চা বয়সী একটি মেয়ে ছিল, সে ঘুণাক্ষরেও টের পায়নি। নওশাদ বাহারকে ডাক দিল। বাহার একটু হকচকিয়ে গেল। দৌড়ে সে নওশাদের কাছে এসে দাঁড়ালো। বাহার, ওনাকে জিজ্ঞেস করে এসো কিছু খাবে কিনা। জি স্যার, আমি জিজ্ঞেস করছিলাম, খাইলে বমি হবে বলছে। মেয়েটি ওড়নার কোনা দিয়ে মুখ মুছে ওড়না দিয়ে গা ঢেকে দাঁড়ালো গাড়ির পাশে। নওশাদ অন্যদিকে ফিরে সিগারেট শেষ করলো। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে গাড়িতে গিয়ে উঠল। বাহারকে ইশারা করলো এখন ড্রাইভ করতে। নিজে সামনের সিটেই বসলো। মেয়েটিকে গাড়িতে বসিয়ে এসে বাহার গাড়ি স্টার্ট দিল। জানালা খুলে রাখো, ওনার মনে হয় খারাপ লাগছে। বাহার অবাক হলো। স্যার কখনো গাড়ির জানালা খুলে রাখে না। ধুলোবালি সহ্য হয় না স্যারের। বাহার সবগুলো গ্লাস নামিয়ে দিল। তীব্র গতিতে ছুটে আসছে ঢাকার দিকে। নওশাদ চোখ বন্ধ করে চিন্তা করছে আজকের দিনটার কথা। তার জীবনে এরকম একটা সিনেমাটিক ঘটনা ঘটে যাবে সে কখনো কল্পনাও করেনি। জীবন তাকে আজ পর্যন্ত 2 হাত ভরে দিয়েছে। বন্ধু পরিচিত মহলে সে পরিচিত সেলফ মেড পার্সন হিসেবে। একসময় শূন্য হাতে জীবন শুরু করেছিল সে। আজ সে বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ আজমি। ব্যবসায়ী মহলে যার উচ্চ স্থান, একজন সিআইপি। একটা সময় নিজের কিছুই ছিল না তার, সঙ্গে ছিল শুধু গীতি, তার গীতিয়ারা। ক্যাডেট কলেজের ক্লাস 7-এর দ্বিতীয় প্যারেস্ট্রিতে প্রথম দেখা হয় গীতির সঙ্গে তার। গীতি এসেছিল তার বাবা মায়ের সঙ্গে, বড় ভাই ফামিদ, যে কিনা নওশাদের 2 ক্লাস সিনিয়র ছিল, তাকে দেখতে। প্রতিটা প্যারেন্টস ডেতে গীতি আসতো তার পরিবারের সঙ্গে। নওশাদ গীতিকে দেখত। ক্লাস 8-এ যখন পড়ে গীতির সঙ্গে প্রথম কথা হয়, পরিচয় হয়। ওরা ক্লাসমেট ছিল। নওশাদের ক্লাসমেট ক্লোজ ফ্রেন্ড মুহিব ছিল গীতির ফুফাতো ভাই। তার কাছেই প্রথম নওশাদ গীতিকে পছন্দ করে, সেই কথা জানিয়েছিল। এরপর পরপর 2টো প্যারেন্টস ডেতে গীতি আসেনি। মুহিবের কাছে থেকেই জেনেছিল যে গীতির টাইফয়েড হয়েছে। পরের ছুটিতেই মুহিবদের ঢাকার বাসায় বেড়াতে এসেছিল নওশাদ। নওশাদের বাবার পোস্টিং তখন খুলনায়। অনেক আবদার করে সে একা ঘুরতে এসেছিল ঢাকায় বন্ধুর বাসায়, শুধুই গীতির জন্য আসা। গীতিকে নিজের মনের কথা বলেছিল নিজেই। মুহিবের কাছ থেকে আগেই জেনেছিল গীতি কেউ একজন তাকে দেখার জন্য প্রতি মাসে অপেক্ষা করে ক্যাডেট কলেজে বসে। গীতিও পছন্দ করে নওশাদকে। কৈশোরের প্রেম কেউ কাউকে ফিরিয়ে দিতে পারেনি। সেই থেকে নওশাদ আর গীতি একসঙ্গে জীবনের প্রতিটি দুঃখ কষ্ট আনন্দ ভাগ করে নিয়েছে। সিনিয়র ভাইয়ের বোনকে পছন্দ করার জন্য কত নিদারুণ যন্ত্রণা ভোগ করেছে ক্যাডেট কলেজে নওশাদ, সেটা গীতিকে বলতে পারেনি কষ্ট পাবে বলে। কিন্তু তবুও সে গীতির প্রতি আগ্রহ এক বিন্দু হারায়নি। খুব ইচ্ছা ছিল পাইলট হবে, এয়ারফোর্সে যাবে। কিন্তু গীতির কাছ থেকেই শুনেছিল তার মায়ের শখ ইঞ্জিনিয়ার পাত্রের কাছে মেয়ে বিয়ে দেবেন তিনি। নিজের স্বপ্নকে বাদ দিয়ে সে গীতিকে পাওয়ার জন্য বুয়েটে আর্কিটেকচারে ভর্তি হয়েছিল। কিন্তু তবুও গীতির বাবা মায়ের মন মতো হয়ে উঠতে পারেনি। 3rd ইয়ারে পড়ার সময় তারা গ্রিন কার্ডধারী খালাতো ভাইয়ের সাথে গীতির বিয়ে ঠিক করে ফেলে। অনেক চেষ্টা করেছিল গীতি বিয়েটা আটকানোর, কিন্তু পারেনি। ততদিনে গীতির বড় ভাইও নওশাদ আর গীতির ব্যাপারটা মেনে নিয়েছিল, কিন্তু তার কথাও গীতির বাবা মা কানে তুলেনি। অগত্যা বিয়ের ডেট ঠিক হয়ে যাওয়ার পর গীতি বাসা থেকে পালিয়ে চলে আসে নওশাদের কাছে। নওশাদ তাকে ফিরিয়ে দেয়নি। সেই মুহূর্তে গীতিকে বিয়ে করে সে। গীতির বাবা মা অনেক ঝামেলা করে, কিন্তু নওশাদের বাবা মা গীতিকে বউ হিসেবে মেনে নেয়। নওশাদের বড় বোন আর বোন জামাই সবচেয়ে বেশি সাহায্য করে গীতির বিষয়ে। প্রথম 6 মাস গীতি ছিল নওশাদের বড় বোনের বাসায়। তারপর নওশাদের মিরপুরের বাসায় গীতি থাকত। নওশাদের মা সারা জীবন 12 মাসের রোগী ছিলেন। গীতি শাশুড়ির সেবা করত খুব। নিজের পড়াশোনার ফাঁকে সংসার সামলাতে হতো গীতিকে। নওশাদের পড়াশোনা যখন শেষ হলো, 4 বন্ধু মিলে আর্কিটেকচার ফার্ম খুলে তারা। নওশাদের বাবা ছিল সাব রেজিস্ট্রার। অনেক অবৈধ টাকা তিনি যে গড়েছিলেন ভার্সিটিতে পড়া অবস্থায় নওশাদ বুঝতে পারে। তখনই রিটায়ার করে বাবা ঢাকার মিরপুরে নিজেদের 4 তলার বাড়িতে এসে উঠে। নওশাদ জানতই না ঢাকা শহরে তাদের নিজেদের বাড়ি আছে। বাবা মায়ের বড় ছেলে হলেও বাবার সঙ্গে নওশাদের হৃদ্যতা সখ্যতা তৈরি হয়নি। সে সবসময় বাসার বাইরে বাইরে ছিল। নওশাদের ছোট আরও 2 ভাই, তারা তখন কলেজ ভার্সিটিতে পড়ে।
একদিন এক ক্যাডেট কলেজের বন্ধুর পরামর্শে সে গার্মেন্টস ব্যবসায় আগ্রহী হয়ে ওঠে। তখন দেশে গার্মেন্টস ব্যবসা উল্কার বেগে এগিয়ে যাচ্ছে। নওশাদের কাছে টাকা ছিল না। গীতি তার গয়না বিক্রি করে টাকা দেয়। শাশুড়ির কাছ থেকে অনেক গয়না পেয়েছিল গীতি। শাশুড়ির অনুমতি নিয়েই বিক্রি করেছিল সব। ততদিনে নওশাদের অসুস্থ মা গীতি বলতে অজ্ঞান। তিনি গীতির কাছ থেকে শুনে নিজের নামের অনেক জমি ছিল, সেগুলো বিক্রি করে টাকা নওশাদের হাতে তুলে দেন ব্যবসার জন্য। নওশাদের ভাগ্য ছিল সুপ্রসন্ন। এক গার্মেন্টস ব্যবসা করে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। 5 বছরে সে অনেক উপরে উঠে যায়। এর পেছনে ছিল তার দিন রাতের পরিশ্রম। ততদিনে গীতির আর তার কোলে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান, তাদের ছেলে নিশাল। নওশাদ গার্মেন্টস ব্যবসার পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসা শুরু করে। সেখানেও সে সফল। ঢাকার নামকরা হাউজিং কোম্পানি তার। আজ সে একজন সফল গার্মেন্টস, রিয়েল এস্টেট, সিরামিক্স ব্যবসায়ী। স্বপ্নের মতো উত্থান তার সফলতার। বাবার মিরপুরের বাড়ি ছেড়ে বহু বছর আগেই মা বাবাকে নিয়ে বনানীর প্রাসাদের মতো বাড়িতে এসে উঠেছে সে। অসুস্থ মা তার সাফল্যের কিছু অংশ দেখেই মারা যায়। ভাইরা একজন তার ব্যবসায় জড়িত, ছোট ভাইটা ডাক্তার। বৃদ্ধ বাবা আছে তার সঙ্গে। জীবন তাকে উজাড় করে দিলেও কেড়ে নিয়েছে তার জীবনের সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বড় প্রেরণা, তার ভালোবাসা, তার গীতিকে। 6 বছর আগে গীতি তাকে একা করে না ফেরার দেশে চলে যায়। সেই থেকে নওশাদ এক নিঃসঙ্গ মানুষ। বৃদ্ধ বাবা, একমাত্র ছেলে নিশালকে নিয়ে এখন তার জীবন। টাকার পিছনে, সাফল্যের পিছনে ছুটে নিজের ভেতরের কষ্ট, একাকিত্বটাকে লুকিয়ে রাখে সযত্নে। গীতি তার সব আনন্দ সুখ নিয়ে চলে গেছে, কিন্তু গীতি যেমন চাইতো নওশাদ ভালো থাকুক, নওশাদ এখন নিজেকে সেভাবেই রাখে। এই যে আজ সিগারেট খেলো, গীতি যাওয়ার পর এই প্রথম সিগারেট এ হাতে নিল। গীতি থাকতে কত বাতা দিত, বকাঝকা, রাগারাগি করত, কিন্তু নওশাদ শোনেনি। কিন্তু গীতি চলে যাওয়ার পর সে গীতির ইচ্ছামতো জীবনটা কাটায়। 5 ওয়াক্ত নামাজ পড়া, হিসেব করে খাওয়া, রাত 10টার মধ্যে বাসায় ফিরে আসে। যত ব্যস্তই থাকুক, আত্মীয় স্বজনদের খোঁজ নেয়া, সপ্তাহে একটা দিন বৃদ্ধ বাবার সঙ্গে বসে সময় কাটানো, এখন সব করে নওশাদ। গীতির হাতে গড়া সাজানো সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখে। ওর আশেপাশের সবাই ভেবেছিল গীতি যাওয়ার পর ও ভেঙে পড়বে, কিন্তু নওশাদ গীতির স্বপ্নগুলোর কাছে থেকেই শক্তি নিয়ে নিজেকে পাথরের মতো শক্ত করে রেখেছে। শুধু ছেলেটার মনের কাছে ঘেঁষতে পারেনি। মায়ের কাজ ঘেঁষা নিশাল মায়ের মৃত্যুর পর বাবার কাছে আসেনি। কোথায় ছেলেকে বুকে জড়িয়ে ধরে জীবন কাটাবেন? না, সেই ছেলে 5 বছর আগে ক্যাডেট কলেজে চলে যায়। নওশাদের কোনো ইচ্ছা ছিল না ছেলেকে নিজের কাছ থেকে দূর করার, কিন্তু ছেলে জিদ করে বসেছিল। এটা নাকি তার মায়ের ইচ্ছা ছিল। অগত্যা নওশাদকে রাজি হতেই হলো। ছেলে ক্যাডেট কলেজে 3 মাসের কিছুদিনের জন্য আসে ছুটিতে বাসায়। তখন কখনো কখনো জোর করেই ছেলেকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যায় সে। কোনো কোনো ছুটিতে পড়াশোনার বাহানা দেখিয়ে ছেলে যেতে চায় না। নওশাদ হাজার চেষ্টা করেও ছেলের মনের কাছে ঠাঁই পায় না। এটা তার বড় আক্ষেপ। হঠাৎ গাড়ি জোরে ব্রেক ধরাতে নওশাদের ভাবনায় ছেদ পড়ল। কি হলো বাহার? স্যার, ওনার মনে হয় আবার বমি হবে। ও আচ্ছা, আপনার কি বেশি খারাপ লাগছে? সামনে বসেই নওশাদ প্রশ্ন করল। পিছনে কোনো সারা শব্দ নেই। নওশাদ উত্তরের অপেক্ষা করল না, বাহারের দিকে তাকিয়ে বলল, আর কতক্ষণ লাগবে ঢাকা পৌঁছাতে? স্যার, আমরা উত্তরায় ঢুকবো, এখন আবদুল্লাপুর সামনে। মেয়েটি চোখে মুখে পানি দিল জানালা দিয়ে মাথা বের করে। এখন ঠিক আছেন? জি। এই প্রথম মেয়েটির গলার শব্দ শুনল নওশাদ। স্টার্ট করো। বাহার গাড়ি স্টার্ট করলো, কিন্তু তার মনে একটা বিরাট প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্যার কি এই মেয়েকে নিয়ে বাসায় যাবে, নাকি আর কোথাও ব্যবস্থা করে দিবে? কিন্তু এই প্রশ্ন করার সাহস ওর মনে জীবন নিয়েও আসবে না। গাড়ি উত্তরা দিয়ে বনানীর দিকে এগিয়ে যাচ্ছে। নওশাদ এখনও কিছু বলছে না। বনানী ফ্লাইওভারের উপর এসে বাহার অনেক সাহস সঞ্চয় করে নওশাদকে প্রশ্ন করেই ফেলল। স্যার, কোথায় যাব? কোথায় যাব মানে? এত রাতে আর কোথাও যাওয়ার কথা নাকি? বাসায় যাব। না মানে স্যার, ওনাকে নিয়েই বাসায় যাব। বাহার, সবাই বাসায় যাবে। স্যার। গাড়ি কিছুক্ষণ পরে বনানী কবরস্থান রোড পার হয়ে নওশাদের 4তলা বাড়ি গীতিময়ে এসে ঢুকল। গাড়ি থামতেই কেয়ারটেকার রিয়াজুল দৌড়ে এসে দরজা খুলে দিল। নওশাদ গাড়ি থেকে নেমে রিয়াজুলকে উদ্দেশ্য করে বলল, রিয়াজ, পিছনে বসা ওনাকে দোতলার গেস্ট রুমে নিয়ে যাও। আনারের মাকে ডেকে বলে ওনার দেখাশোনা করতে। জি স্যার। ততক্ষণে মেয়েটি গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। রিয়াজুল মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আপনি আমার সঙ্গে আসুন। মেয়েটি মাথা নিচু করে রিয়াজুলের পিছন এগিয়ে যাচ্ছে।
নওশাদ পিছন থেকে ডাকল, শোনেন, আপনার নামটা ভুলে গেছি। মেয়েটি 2 পা নওশাদের দিকে এগিয়ে এসে মাথা নিচু করেই বলল, জি, হেরা। কি নাম? হেরা, পবিত্র মক্কানগরীর হেরা গুহার নামে নাম। নওশাদ অবাক হয়ে দেখছে মেয়েটির চোখ দুটো বড় বড় পাপড়ি, অবিকল গীতির মতো। মনে হচ্ছে গীতি তাকিয়ে আছে ওর দিকে। এটা কি ওর মনের ভুল? বুঝতে পারছে না। কি অপরূপ সুন্দর একটা গোল মুখ, ধারালো নাক, গ্রাম্য একটা মেয়ে, কিন্তু চোখের চাহনি কত গভীর। ঠিক আছে, রিয়াজের সঙ্গে যান আপনি। জি, বলেই হেরা এগিয়ে যাচ্ছে। আবার পিছনে ডাকলো নওশাদ, আরেকটা কথা, আপনার বয়সটা কত বলবেন কি? নওশাদের দিকে না তাকিয়েই হেরা বলল, এবছর 22 হবে। নওশাদ একটা ধাক্কার মতো খেল। তার মনে হচ্ছে সে ভুল শুনছে। মুখে শুধু বলল, ঠিক আছে, যান। হেরার রিয়াজের সঙ্গে দোতলায় উঠে গেল। নওশাদ আগের মতো দাঁড়িয়ে আছে। একটু দূরেই বাহার দাঁড়িয়ে আছে। ওর দিকে চোখ পড়তেই বাহার কাছে এসে দাঁড়ালো। যাও বাহার, রেস্ট নাও, অনেক বড় জার্নি করে এসেছো। একরকম অস্বস্তি নিয়ে নওশাদ দোতলায় নিজের রুমে এসে ঢুকল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখে বেডরুমে গীতির ছোট বোন বিথি দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেল এত রাতে বিথিকে এই বাসায় দেখে নওশাদ। তুমি এখানে এত রাতে? দুলাভাই, আপনি এত রাতে কোথা থেকে আসলেন? আমি খুলনা গিয়েছিলাম একটা কাজে। কিন্তু তুমি এত রাতে এই বাসায় কি করছো? রাত প্রায় 1টা বাজে। আপনি ভুলে গেছেন, আজ নিশালের প্যারেন্টস ডে ছিল। আমি ছাড়া কেউ তো আর ছেলেটার খবর রাখে না। আমি গিয়েছিলাম, ফিরতে ফিরতে রাত হয়ে গেল, তাই আর বাসায় গেলাম না, মেয়েদের নিয়ে এখানেই থেকে গেলাম। ও আচ্ছা, তোমাকে কতদিন বলেছি ওর প্যারেন্টস ডে তুমি শোয়েবের কাছে নোট করিয়ে রাখবে? শোয়েব জানতো দুলাভাই, এবং 2 দিন আগে সে আপনাকেও বলেছে। ঠিক আছে, ভুলে গেছি, খুব ব্যস্ত ছিলাম। আর খুলনা যাওয়াটা জরুরি ছিল। নিশালের চেয়েও বেশি জরুরি দুলাভাই। এই সব কিছু যা করছি আমার নিশালের জন্যই বিথি। বিথি চুপ করে আছে। কেমন আছে নিশাল? ভালো আছে। মুখে কিছু না বললেও সে আপনাকে চায় প্যারেন্টস ডেতে দুলাভাই। ছুটি কবে তার? আগামী মাসে লম্বা ছুটিতে আসবে। ঠিক আছে, যাও, তুমিও জার্নি করে আসছো, যাও রেস্ট নাও। আর থ্যাঙ্কস বিথি। থ্যাঙ্কসের কিছুই নেই, আপনার জন্য করি না কিছু, সব আপা আর নিশালের জন্যই করি। তারপরও থ্যাঙ্কস তোমাকে। গীতি চলে যাওয়ার পর এই বাসা কখনো নওশাদের 2 শালি বিথি আর জ্যোতির কথা চলে, কখনো নওশাদের ছোট ভাইয়ের বউ এসে মাতব্বরি করে। ঘরের আসল গৃহিণী না থাকলে যা হয় আর কি। নিশাল তার ছোট খালা বিথির খুব ক্লোজ, তাই বিথির প্রতি এই বাসার সবাই আজ্ঞাবহ হয় খুব। নওশাদ ওইসব নিয়ে মাথা ঘামায় না। বিথি একটু পর উত্তেজিত হয়ে আবার রুমের দরজা খুলল। ঘরে না ঢুকে বাহির থেকেই নওশাদের দিকে প্রশ্ন ছুড়ে দিল, এই মেয়ে কে দুলাভাই? আপনি এই মেয়েকে কোথায় থেকে আনলেন? কি সমস্যা বিথি? আশ্চর্য, এই বয়সে একটা মেয়ে এই বাসায় কেন? বাসা ভর্তি কাজের মানুষ, আর কাজের লোকের তো দরকার নেই। নওশাদ রুমের বাইরে এসে দাঁড়ালো। বাসার সকল কাজের মানুষ উকিঝুঁকি দিচ্ছে, যেখানে সবার দোতলায় উঠারও অনুমতি নেই। একেবারে এই মুহূর্তে সব এসে গেছে বিথির উত্তেজিত রূপ দেখে। হেরাও গেস্টরুমের দরজায় আনারের মায়ের সঙ্গে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেয়েটা লজ্জা এবং ভয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। গেস্টরুমে যখন থাকতে দিয়েছি, তার মানে সে কাজের লোক শ্রেণীর কেউ না বিথি। বুঝলাম, কিন্তু আমি জানতে চাইছি দুলাভাই, মেয়েটি কে? তোমার জানা কি জরুরি? কি আশ্চর্য, অবশ্যই জরুরি। এই বাসায় একজন অপরিচিত মানুষ আসছে, আমার জানা তো অবশ্যই জরুরি দুলাভাই। আপা মারা যাওয়ার পর এ বাসার ভালো মন্দ আমি খেয়াল রাখছি, যেহেতু আমাকে জানতে হবে মেয়েটা কে, কোথায় থেকে আপনি এত রাতে ওকে নিয়ে আসলেন এবং কেন আনলেন। অযাচিত আহিতুক যে কাউকে এই বাসায় রাখার তো দরকার নেই। আপনি থাকেন না সারাদিন বাসায়, কয়েকদিন পর পর বিদেশ চলে যান, তখন অপরিচিত মানুষ এই বাসায় কি করবে না করবে তার খেয়াল কে রাখবে? বিথি রাগে গজগজ করছে। নওশাদ বিথির দিকে তাকিয়ে খুব ঠান্ডা গলায় বলল, ওর নাম হেরা, ও আমার স্ত্রী। আমার মনে হয় সবার মনে যা যা প্রশ্ন ছিল সবাই উত্তর পেয়ে গেছো। আনারের মা, ওনাকে খাবার খেতে দাও, ওনার যত্নের যেন কোনো কমতি না হয়। বিথি বাজপড়া মানুষের মতো নওশাদের দিকে তাকিয়ে আছে। আশেপাশের লোকজনেরও সেই অবস্থা। নওশাদ নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। কারো কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা হচ্ছে না তার। আজ সে অনেক ক্লান্ত, শারীরিক এবং মানসিকভাবে। দ্বিতীয় পর্ব। খুব ভোরে ঘুম থেকে উঠে নওশাদ নামাজ পড়ে কোনোদিন একটু শুয়ে থাকে, তারপর ট্রেডমিলে হাঁটে, এক্সারসাইজ করে।
46 বছর বয়স তার, কিন্তু তাকে 38 থেকে বড় জোর 40 মনে হয়। সে সেভাবেই মেনটেন করে রেখেছে নিজেকে। অবশ্য তাদের ফ্যামিলির ধারটাই এমন। গীতি বলতো বয়স চোরা সবাই। 5 ফুট 9 ইঞ্চি শরীরটাতে এখনো মেদ জমতে দেয়নি সে। প্রেশার, ডায়াবেটিস কোনো সমস্যা নেই। পায়ে কখনো কখনো গাউটের ব্যথা হয় একটু, সেজন্য তাকে খাওয়া কন্ট্রোল করে চলতে হয়। গীতে যাওয়ার পর থেকে বন্ধুরা কেউ কেউ আবার বিয়ে করতে বলে তাকে। আত্মীয় স্বজন সবাই এখনও অস্থির করে বিয়ের জন্য। বড় বোন তার ছেলের কাছে ফ্লোরিডাতে থাকে। প্রতি সপ্তাহে নিয়ম করে একদিন ফোন দিবে, 20-25 মিনিট কথা বলবে, যার পুরোটাই থাকে নওশাদকে বিয়ের জন্য রাজি করানো। এক পর্যায়ে কান্নাকাটি করবে। বুবুকে বোঝাতে বোঝাতে নওশাদের অনেক সময় ব্যয় হয়। নওশাদের শাশুড়ি এখনও জীবিত আছেন। তিনি ছেলে ফাহমিদের সঙ্গে অস্ট্রেলিয়াতে থাকেন। দেশে এলে তিনিও 2-3 বার বিয়ের কথা তুলেছেন, কিন্তু তার দুই শালি বিথি আর জুথি বিয়ের কথা শুনতেই পারে না। গীতি যাওয়ার পর শালি বিথির আগের বিয়েটা ফাইনালি ডিভোর্স হয়ে গেল যখন, শাশুড়ি আর গীতির বড় ভাই বিথির সঙ্গে তার বিয়ের কথাও বলেছিল। নিশাল যেহেতু বিথির কাজ ঘেঁষা, তাই নওশাদ কোনোভাবেই রাজি হয়নি। বিথিও চেয়েছিল খুব, এটা সে বুঝত। একদিন তো সরাসরিই বিথি তাকে বলেছিল সে রাজি আছে বোনের সংসার আর নিশালের দায়িত্ব নিতে। সেদিন হেসে নওশাদ বলেছিল, খালা হিসেবে কি তুমি নিশালকে মায়ের মতো আদর দিতে পারবে না বিথি? বিথি মন খারাপ করে বলেছিল, পারবো। তাহলে কেনই আমার জীবনের সঙ্গে জুড়তে চাইছো, যেখানে আজও তোমার বড় বোন রাজত্ব করে? গীতিকে আমি এখনো যতটা ভালোবাসি, কাউকে গীতির স্থানে বসাতে পারবো না। সেদিন চোখ ছলছল করে বিথি বিদায় হয়ে গিয়েছিল। তার কিছুদিন পর এক ডাক্তারের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। ছোট ছোট দুটো মেয়ের মা এখন। উত্তরায় নিজের ফ্ল্যাট, ভালোই আছে বিথি। মাঝে মাঝে বোনের সংসারে মাতব্বরি করতে আসে। নিশালকে খুব আদর করে। নিশালও বিথির জন্য পাগল। আজ হঠাৎ একটা সাধারণ গ্রাম্য মেয়েকে নওশাদের স্ত্রী হিসেবে কোনোভাবেই মানতে পারছে না বিথি। নওশাদ জানে আজ দিন শুরু হওয়ার পরই কত প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে। নিজেকে সেইভাবেই সে প্রস্তুত করে নিচ্ছে। নিচের থেকে হেঁটে এসে দোতলায় বাবার ঘরে ঢুকল। তার বাবা ফরহাদ আজমির, বয়স প্রায় 90, সরকারি চাকরি করতেন। মা মারা গেছেন 15 বছর আগে। বৃদ্ধ বাবাকে কখনো ভাইদের দায়িত্বে দেয় না নওশাদ। কখনো ওরা নিয়ে গেলেও 2 দিনের মধ্যে গিয়ে সে নিয়ে আসে। গীতে যাওয়ার পর কাজের লোকজনই বাবার সব দেখাশোনা করে। ওর বাসায় যত লোক আছে বাবার সেবার জন্য, অন্য ভাইদের বাসায় সেই সুযোগ নেই, তাই তাদের কষ্ট দিতে চায় না সে। বাবার ঘরে ঢুকে দেখে তিনি ইজি চেয়ারে বারান্দায় বসে আছে। চোখে লেন্স পরানো হয়েছে বলেই এখনো ভালো দেখে, শুধু কানে একটু কম শোনে। জোরে কথা বলতে হয়, স্মরণশক্তি কমে গেছে। নওশাদকে দেখে বললেন, ও বাবু তুই, তা আজ ভার্সিটিতে যাসনি কেন? পড়াশোনা এভাবে হয় নাকি? তোমার শরীর কেমন আব্বা? আমার শরীর ভালো। তুই ইউনিভার্সিটি কেন গেলি না সেটা আগে বল। একটু পরে যাব, এখনো সময় আছে। আমি যেন না শুনি ক্লাস মিস দিচ্ছিস। তোর আমার শরীর কি আজ বেশি খারাপ? নওশাদ বলল, আম্মা ঠিক আছে, তোমার সকালে নাস্তা দিতে বলবো? দিতে বল। কাউকে বল পেপার পড়ে শোনাতে। বকুল কোথায়? বকুল কি আব্বা? নাম মনে থাকে না, যে পেপার পড়ে শোনায় সেই ছেলেটা। ওর নাম রাজু। আমি পাঠিয়ে দিচ্ছি ওকে। তুমি নাস্তা খেয়ে ঘুমাও, রাতে তোমার ঘুম কম হচ্ছে মনে হয়। আচ্ছা, তাড়াতাড়ি যা, ক্লাসের সময় হয়ে গেছে তোর। নওশাদ দীর্ঘশ্বাস ফেলে বাবার রুম থেকে বের হয়ে এলো। বাবাই ভালো আছে। কখনো সব মনে থাকে, কখনো সব ভুলে যায়। বাবার টেক কেয়ার করে 24-25 বছরের একটা ছেলে আছে, নাম রাজু। সকাল থেকে রাত বাবার সব কাজ করে দেয়, শুধু দুপুরের পর আনারের মা ওনার খেয়াল রাখে। এই সময়টা আব্বা ঘুমিয়ে থাকে বেশিরভাগ সময়। রাজু তখন ব্রেক নেয়। নওশাদ আনারের মাকে ডাকলো। আনারের মা ছুটে এলো। জি স্যার। আব্বার নাস্তা নিয়ে রাজুকে যেতে বলো। জি স্যার, পাঠাচ্ছি। বিতি ঘুম থেকে উঠেছে? খালাম্মা এখনো উঠে নাই। নওশাদ নিজের ঘরের দিকে পা বাড়িয়েও আবার পিছনে ফিরে তাকালো। গেস্ট রুমে যিনি আছেন সে উঠেছে? দেখি নাই এখনো, ডাকবো স্যার? না, দরকার নেই, যাও তুমি। নওশাদ রিজের রুমে এসে ঢুকলো। গোসল শেষ করে অফিসের জন্য রেডি হয়ে গেল। ড্রয়ার খুলে গীতির ছবি বের করলো। আগে দেয়াল জুড়ে গীতির কত ছবি ছিল, মারা যাওয়ার পরও ছিল। একদিন এক আলেমের কাছ থেকে যখন শুনল মৃত ব্যক্তির আত্মার আজাব হয় ছবি এভাবে লোকজন বারবার দেখলে, সেই থেকে সব ছবি সে নামিয়ে ফেলেছে। গীতিকে বেঁচে থাকতেও কষ্ট দিতে চাইতো না কখনো, সেখানে মৃত্যুর পর ছবির জন্য গীতির কষ্ট হোক সে কখনো চায় না।
ড্রয়ারের ভেতরে রাখা থাকে গীতির ছবি। নওশাদ প্রতিদিন অফিসে যাওয়ার আগে ছবিটা দেখে তারপর বের হয়ে যায়। আজ ছবিটা হাতে নিয়ে তার মনটা খারাপ হয়ে গেল। মনে মনে গীতির সঙ্গে সব সময় সে কথা বলে, তুমি কষ্ট পাচ্ছ গীতি, বিয়ে করেছি বলে? সবচেয়ে বড় কথা, এভাবে হঠাৎ অজানা অচেনা একটা বাচ্চা বয়সী মেয়েকে বিয়ে করেছে বলে। মেয়েটাকে বাঁচাতে ওই মুহূর্তে বিয়ে ছাড়া আর কোনো উপায় আমার সামনে ছিল না। এক ঝলক ওকে দেখেছি, চোখ দুটো দেখেই মনে হয়েছিল ওকে যে কোনো উপায়ে বাঁচাতে হবে আমার। বিশ্বাস করো গীতি, ওর চোখ দেখে আমার ভিতরে কি হলো তোমাকে বলে বোঝাতে পারবো না। ওর চোখ দুটো তোমার মতো, সেজন্যই কি বিয়ে করে ফেললাম গীতি। আমি তো কখনো তাড়াহুড়ো করে ডিসিশন নেই না, তবে কেন গতকাল এরকম একটা ডিসিশন নিলাম বুঝতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি। মেয়েটির বয়স মাত্র 22 বছর। আমার তো এখন লজ্জায় শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। ওর ভালো করতে গিয়ে আবার খারাপ কিছু করে ফেললাম না তো? গীতি, আমি ওর সঙ্গে সংসার করতে পারবো না, অসম্ভব। মেয়েটির আশ্রয় দরকার এই মুহূর্তে, আমি তাই দিতে চেয়েছিলাম, কিন্তু কোথা থেকে যে বিয়ের বন্ধনে জড়িয়ে গেলাম। কি করা উচিত বলো তো গীতি? দরজায় টোকা পড়ার শব্দ হচ্ছে। গীতের ছবিটা ড্রয়ারে ঢুকিয়ে রেখে নওশাদ দরজার দিকে তাকিয়ে বলল, কে? এসো। আনারের মা এসে দাঁড়িয়েছেন। খালাম্মা খাওয়ার টেবিলে বসে আছে। যাও, আমি আসছি। আনারের মা তবুও দাঁড়িয়ে থাকে। আর কিছু বলবে? উনাকে কি খাওয়ার টেবিলে আসতে বলবো? কাকে? নতুন আম্মাকে। নতুন আম্মা? নওশাদ একটু থমকে গেল। না থাক, ওনার খাবার রুমে দিয়ে এসো। আনারের মা রুম থেকে বের হয়ে গেল। নওশাদের মাথায় নতুন আম্মার শব্দটা ঘুরছে। তাই তো, যে মুহূর্তে সে ঘোষণা করেছে মেয়েটি তার স্ত্রী, সেই মুহূর্ত থেকে এই সংসারের প্রতিটি মানুষের কাছে সেই মেয়েটির অবস্থান অন্যরকম। টাইয়ের নট বাঁধতে বাঁধতে নওশাদ চিন্তা করছে, আজ এই বাড়ির ভেতরের প্রতিটি মানুষ জানে, কালকে পর্যন্ত তার সকল আত্মীয় স্বজন থেকে বন্ধন হয়ে জানবে। সে তো এত বড় সত্য কথা লুকিয়ে রাখতে পারবে না। জীবনে কোনো কাজই সে লুকিয়ে করেনি, কিন্তু আজ সে পরিস্থিতির চাপে পড়ে করা বিয়েটা নিয়ে লুকোছাপা করবে। বিয়ের মতো ব্যাপার কি লুকিয়ে রাখা যায়? ভাবতে ভাবতে নওশাদ স্যুটটা হাতে নিয়ে খাওয়ার রুমের দিকে রওনা হলো। গেস্ট রুমের সামনে দিয়ে যাওয়ার সময় একবার মনে হলো হেরার খবর নেওয়া দরকার। পরেক্ষণে মনে হলো এখন আর ওর খবর না নিলেও চলবে। এবারের প্রতিটি কাজের লোক ওর যত্নের চূড়ান্ত করবে, কারণ সে এখন নওশাদ আজমির স্ত্রী। সিঁড়ি থেকেই সে বিথির গলা শুনতে পাচ্ছে। ফোনে কারো সঙ্গে মেজাজ দেখাচ্ছে। নওশাদকে দেখে ফোন নামিয়ে রাখলো। নওশাদ টেবিলে বসে নিজের প্লেটে খাবার তুলে নিল। সবজি আর রুটি তার প্রতিদিনের ব্রেকফাস্ট, সঙ্গে থাকে দুধ চিনি ছাড়া চা। খাওয়ার বিষয়ে সে খুব সচেতন। তিনি বিথির দিকে সবজির বাটি এগিয়ে দিলেন। বিথি বাটি হাতে নিয়ে টেবিলে নামিয়ে রাখল। খাবার টেবিলের পাশে একজন বুয়া দাঁড়িয়ে আছে। নওশাদ ওর দিকে তাকাতেই সে রুম থেকে বের হয়ে গেল। এবারের কাজের লোকজন নওশাদের চোখের ইশারা ভালো চেনে। বুয়া বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শোয়েব এসে ঢুকল। শোয়েব হলো নওশাদের সবচেয়ে বিশ্বস্ত মানুষ। নওশাদ চোখ বন্ধ করে শোয়েবকে বিশ্বাস করে। ওর মামাতো বোনের ছেলে, অনেক বছর ধরে নওশাদের সঙ্গে আছে। নওশাদের ব্যবসা, বাসা, সবখানে শোয়েবের অবাধ বিচরণ। সে নওশাদের একরকম পিএ, কখনো কখনো অ্যাডভাইজারও। চেয়ার টেনে খাওয়ার টেবিলে বসল শোয়েব। বেশিরভাগ দিনই সে এই বাসার তিনতলায় থাকে। এখনো বিয়ে করেনি। ওর মা অনেক পাত্রী দেখাচ্ছে, কেন জানি সে রাজি হচ্ছে না। নওশাদের দিকে তাকিয়ে বলল, মামা, আপনি কালকে রাতে কখন ফিরেছেন? বিকেল থেকে আপনার ফোন বন্ধ পাচ্ছি। ড্রাইভার বাহারের ফোনও বন্ধ। নওশাদ রুটি মুখে দিতে দিতে বলল, চার্জ ছিল না ফোনের দুজনের কারো। শোয়েব, তোমার মামার বিয়ের বরযাতে যাওনি তুমি? বিথির এরকম প্রশ্নে অবাক হয়ে শোয়েব বিথির দিকে তাকালো। খালামণি, আপনার কথা কিছুই বুঝলাম না। শোয়েব, তোমার মামা প্লাস বস গতকাল তার নতুন বউ নিয়ে বাসায় এসেছে। দোতলার গেস্ট রুমে আছে তোমার নতুন মামি, যাও দেখে এসো। নওশাদ খাচ্ছে, কোনো কথা বলছে না। টিপট থেকে চা ঢেলে আগে বিথির দিকে এগিয়ে দিল নওশাদ, তারপর বিথিকে উদ্দেশ্য করে বলল, গরম চা খেলে কি মাথা আরো গরম হবে, নাকি ঠান্ডা জুস দিতে বলবো তোমাকে বিথি? দুলা ভাই, আপনি আমার সঙ্গে ফাজলামি করছেন? রাগে গজগজ করতে করতে বিথি বলল, না তা কেন, আমি তোমার মেজাজ ঠান্ডা করার চেষ্টা করছি। নওশাদ হেসে বলল, আমার মেজাজ ঠান্ডা আছে দুলা ভাই। বিথি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি মানছি তোমার মন খারাপ হচ্ছে, হঠাৎ বলা নেই কওয়া নেই আমি বিয়ে করে বউ নিয়ে বাসায় এসে হাজির হয়েছি দেখে। একটা কথা চিন্তা করে দেখো তো, আমার মতো একজন মানুষ এরকম কাজ নিশ্চয়ই কোনো বড় কারণ না থাকলে করে না। আগে কারণটা শোনো, তারপর রাগ দেখিও।
আমি তো তোমার বোনের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে করিনি, তাই না? ফ্যামিলির সবাই চাইছিল আমি যেন বিয়ে করি, এখন করেছি। নওশাদ শোয়েবের দিকে তাকিয়ে বলল, শোয়েব, তোমাকেও জানানোর সুযোগ পাইনি আমি কালকে বিয়ে করেছি। শোয়েব নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। কি বলেন মামা, সত্যি? হঠাৎ? সব আমি পরে বলছি তোমাকে বুঝিয়ে। শোয়েব, তোমার মামা মহা সুন্দরী এক কম বয়সী বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। দুলা ভাই, আপনার বউ নিশালের সমবয়সী না তো? কিভাবে পটালেন এই মেয়েকে? নাকি আপনার রূপ, টাকা, আভিজাত্যের মোহে বিয়ে বসে পড়েছে এই গ্রাম্য ভূত মেয়েটা? আর বুঝলাম না, আপনি ওকে গেস্ট রুমে রাখছেন কেন? নিজের বেডরুমে নিজের বিছানায় নিয়ে রাখেন, আমরা বাসর খাট সাজিয়ে দিই। এবার নওশাদ চোখ মুখ কঠিন করে বলল, বিথি, একটু বেশি কথা বলে ফেলছো না? শোনো, আমি কেন মেয়েটি বিয়ে করেছি, সময় হলে সবাই সেটি জানবে। মেয়েটি আমার আইনত এবং ধর্মীয় মতে স্ত্রী। আশা করি সেই সম্মান দিয়ে কথা বলবে তুমি। আর আমি কাকে কোন রুমে কোন বেডে রাখবো সেটা আমি ডিসাইড করব। তোমাকে টেনশন করতে হবে না। বাসর ঘাট সাজানোর দরকার পড়লে লোকজন আছে, তারাই ব্যবস্থা করবে। তোমাকে সেটা নিয়েও চিন্তা করতে হবে না। নওশাদের কথা শুনে বিথি আরও উত্তেজিত হয়ে গেল। দুলা ভাই, আমার মৃত বোনটার কথা চিন্তা করলেন না আপনি? তোমার বোনের সঙ্গে আমার বোঝাপড়াটা আমি পরকালে গিয়ে করে নিব, ঠিক আছে? আর নিশালের সঙ্গে? নওশাদ একটু চুপ হয়ে গেল, তারপর বলল, বিথি, নিশালের সঙ্গে আমি কথা বলবো। তুমি ভুলেও ওকে আগে কিছু বলবে না, এটা আমার অনুরোধ। আমি বিশ্বাস করি তুমি আমার অনুরোধ রাখবে। শোয়েব, চলো, আজ আমার অনেক কাজ আছে। বলে নওশাদ খাওয়ার টেবিল থেকে উঠে গেল। বিথি বসে আছে, ওর এত রাগ হচ্ছে নওশাদের উপর। মনে মনে ভাবছে, একদিন নিজের মুখে মানুষটাকে বিয়ের কথা বলেছিল, তখন আবার কথা বলে তাকে রিফিউজ করেছিল। আজ এত বছর পর গায়ে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। অশিক্ষিত গেয়েও এই মেয়ে কিনা নওশাদ আসমির বউ। এত সহজে এই মেয়েকে এইবারের বউ হতে দেবে না সে। এটা আমার বোনের সংসার, নিশালের অধিকার অন্য কেউ ভাগ বসাবে আমি থাকতে? কোনো দিন না। বিথি উঠে গিয়ে আনারের মাকে ডাকল। জি খালাম্মা। পারুল কোথায়? ওর জ্বর আসছে 2 দিন ধইরা, ঘরে ঘুমায়। যাও ডেকে নিয়ে আসো, বলো আমি ডাকছি। জি। বিথি পারুলকে এই বাসায় কাজ করতে এনেছিল। এই বাসার সকল খবর পারুলই তাকে জানায়। পারুল জ্বরে কাহিল, আজ 2 দিন দাঁড়াতে পারছে না, তবুও কষ্ট করে এসে বিথির সামনে দাঁড়ালো। খালাম্মা ডাকছেন? শোন পারুল, তোর স্যার নতুন বউ নিয়ে আসছে, শুনেছিস? শুনলাম, তাই দেখি নাই। আমাকে সব খবর পাঠাবি। আর একটা কথা, মেয়েটাকে চোখে চোখে রাখবি। আচ্ছা, আমি যাচ্ছি, ফোন দিবি আমাকে। বিথি তার মেয়েদের নিয়ে চলে গেল নিজের বাসায়। গাড়িতে বসে উত্তরা যাওয়া পর্যন্ত ঢাকা থেকে সিডনি, সিডনি থেকে ফ্লোরিডা, সব জায়গায় নওশাদের বিয়ের খবর সে পৌঁছে দিয়েছে। আজ সারা দিন নওশাদ অফিসের কাজ বাদ দিয়ে ফোন অ্যাটেন্ড করতে করতেই দিন পার করার ব্যবস্থা বিথি করে দিল। 3য় পর্ব। নওশাদ অফিসে যাওয়ার পথে গাড়িতে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। শোয়েব পাশে বসে উসকুস করছে। তার জানতে ইচ্ছে হচ্ছে কি হচ্ছে এসব। বলা নেই কওয়া নেই, মামা এভাবে বিয়ে করে চলে আসছে। আর কেউ কিছু না জানলেও মামা তাকে না জানিয়ে এত বড় ডিসিশন কখনোই নেবে না, এটাই তার বিশ্বাস ছিল। কিন্তু কি এমন ঘটনা যে মামা তাকে না জানিয়ে একদম বিয়ে করে বউ সঙ্গে নিয়ে বাসায় এসে হাজির? মামাকে বিয়ে করানোর জন্য আত্মীয় স্বজন কতবার বলেছে, কিন্তু মামা সব সময় বিয়ের প্রসঙ্গ এড়িয়ে গেছেন। বড় খালাম্মা কত কান্নাকাটি করেন মামাকে বিয়ের জন্য রাজি করানোর জন্য, কিন্তু মামা খালাম্মার কথা কখনো হেসে উড়িয়ে দিতেন, কখনো বুঝিয়ে শুনিয়ে বলতেন। কিন্তু হঠাৎ করে মামার কি হলো? কোথায় বিয়ে হলো? মেয়েটি বা কে? আর বিথি খালামণি কেন বারবার কম বয়সী মেয়ে বলছিল? বুঝতে পারছে না শোয়েব। সে নির্দ্বিধায় মামাকে প্রশ্ন করতে পারে, কিন্তু শোয়েব জানে মামা নিজে থেকেই জানাবে তাকে। তাই সে অপেক্ষা করছে। এই মামা তাকে অনেক আদর করে। সেও নওশাদ মামা বলতে অজ্ঞান। তার মা ছোটবেলায় বড় হয়েছে ফুফুর বাড়িতে। নওশাদ মামার আম্মাই তার মায়ের বিয়ে দিয়েছে। ছোট থেকেই নিজের মামাদের থেকে নওশাদ, আরমান, ফারহাদ, এই 3 মামা তাদের ভাই বোনদের আদর করেছে বেশি। পড়াশোনা শেষ করে বসেছিল, নওশাদ মামা তাকে চাকরি দেয়। তাকে অন্ধের মতো বিশ্বাস করে এবং সেও মামার বিশ্বাসের মূল্য রাখতে পছন্দ করে। নওশাদের মোবাইলে ছোট ভাই আরমানের ফোন এসেছে। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে নওশাদ ফোনটা রিসিভ করল। হ্যাঁ বল, কি অবস্থা? কখন আসছো তুমি খুলনা থেকে ভাইয়া? অনেক রাত হয়ে গিয়েছিল।
তুমি কেন যে বাই রোডে গেলে, কত কষ্ট হলো তোমার? আমি ঠিক আছি আরমান। অফিসে আসছো তো? ছুটি নেওয়ার কথা ছিল নাকি? না, ভাবলাম অন্য কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি তোমার। বিজিএমইতে একটা মিটিং ছিল, সেটা ক্যান্সেল হয়েছে, তাই এখন সোজা অফিসেই আসছি। আচ্ছা ভাইয়া। নওশাদ ফোন নামিয়ে রাখতেই ফ্লোরিডা থেকে বুবুর ফোন। ওখানে তো এখন মাঝরাত, এখন বুবুর ফোন, তার মানে খবর ফ্লোরিডাতেও পৌঁছে গেছে অলরেডি। সব বিথির কাজ। নওশাদ ফোনটা শোয়েবের দিকে এগিয়ে দিয়ে বলল, বুবুর ফোন, কথা বলতে ইচ্ছে করছে না, তুমি কথা বলো। শোয়েব ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম খালাম্মা, আমি শোয়েব, কেমন আছেন? নওশাদ কোথায়? খালাম্মা, মামা তো মন্ত্রীর সঙ্গে মিটিংয়ে ব্যস্ত, ফোন আমার কাছে। তোর মামাকে বলবি মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কল দিতে। ঠিক আছে খালাম্মা, আমি বলবো। ফোনটা কেটে দিল শোয়েব। সব বিথির কাজ, বুঝলে? আজ আমার কাজ ফেলে শুধু ফোনের উপর থাকতে হবে। আত্মীয় স্বজন আমাকে জ্বালিয়ে ফেলবে। আপনি চিন্তা করবেন না মামা, আমি দেখছি। নওশাদ অফিসে ঢুকে তার রিয়েল এস্টেট বিজনেসের একমাত্র বিজনেস পার্টনার বন্ধু রেজওয়ানকে রুমে আসার জন্য শোয়েবকে বলে দিল। রেজওয়ান তার খুব ভালো বন্ধু, বুয়েটে একসঙ্গে পড়াশোনা করেছে। ওর সঙ্গেই সে রিয়েল এস্টেটের বিজনেসটা শুরু করেছিল। দুজনের ব্যবসায়িক এবং মানসিক চিন্তা ধারণা এক। খুব হাসি খুশি উৎফুল্ল একজন মানুষ রেজওয়ান, তাই তাদের বন্ধুত্বের সম্পর্কটা অন্যরকম। অফিসের রুমে ঢুকে স্যুটটা খুলে জানালার পাশে দাঁড়ালো। গুলশানের সুউচ্চ বিল্ডিং থেকে বাইরের শহরটা দেখা যাচ্ছে। ওপর থেকে ঢাকা শহরটাকে আরও ঘিঞ্জি লাগে তার। পিয়ন রমিজ কফি নিয়ে ঢুকলো। অফিসে এসেই সে প্রথমে এক মগ ব্ল্যাক কফি খায়। এটা বহু পুরনো অভ্যাস তার। আরও এক মগ কফি আনো রমিজ, রেজওয়ান আসছে। জি স্যার। এই বলেই রমিজউদ্দিন চলে গেল। 5 মিনিট পর বন্ধু রেজওয়ান এসে ঢুকলো। কি অবস্থা দোস্ত, তোর খুলনার কাজ কেমন হলো? ঠিকঠাক। পিয়ন রমিজ রেজওয়ানের জন্য কফি নিয়ে ঢুকলো। রমিজ চলে যাওয়ার পর নওশাদ কফির মগে চুমুক দিতে দিতে বলল, একটা ঘটনা ঘটে গেছে আমার লাইফে রেজওয়ান। রেজওয়ান কফির মগ হাতে নিয়ে নওশাদের দিকে চোখ তুলে তাকালো। কি ব্যাপার? আমি বিয়ে করেছি। মানে? রেজওয়ান চিৎকার দিয়ে উঠল। মানে আমি গতকাল বিয়ে করেছি রেজওয়ান। কি বলছিস নওশাদ? আমি তো জানতাম তুই তোর শিপের আপডেট দেখতে খুলনা ডকে গিয়েছিস, কিন্তু সেটা যে বিয়ে করার জন্য জানতাম না তো। গিয়েছিলাম শিপ দেখতেই, কিন্তু ঘটনাচক্রে বিয়েটা হয়ে গেল। বন্ধু, ঝেড়ে কাশো প্লিজ, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। নওশাদ কিছুক্ষণ চুপ করে কফিতে চুমুক দিল। তারপর রেজওয়ানের দিকে তাকিয়ে বলল, রেজওয়ান, কেন জানি এবার বাইরোডে খুলনা যেতে ইচ্ছে করলো। এর একটা কারণ ছিল, ছোটবেলায় কয়েক বছর খুলনা ছিলাম আমরা। আব্বার পোস্টিং ছিল খুলনায়, অনেক স্মৃতি ছিল সেখানে। ভাবলাম গাড়ি নিয়ে ঘুরে ঘুরে সব দেখব। কাজ তো আমার একদিনে শেষ হয়ে গেল। শিপ আগামী মাসে আমাকে হ্যান্ডওভার করবে ওরা। শিপ দুইটা দেখে মনটা ভালো হয়ে গেল দোস্ত। সে না হয় বুঝলাম, বিয়েটা কিভাবে, কাকে করলি সেটা আগে বল। খুলনা গিয়েছিলাম মাওয়া কাউরাকান্দি দিয়ে। আসার সময় যশোর কুষ্টিয়া হয়ে রওনা হলাম। এর কারণ হলো আমার ছোটবেলার টিচার সাইফুল ইসলাম স্যারের সঙ্গে একবার দেখা করা। সাইফুল ইসলাম স্যার ক্যাডেট কলেজে ঢোকার আগে আমাকে অঙ্ক আর বিজ্ঞান পড়াতেন। আমি অঙ্কের বেসিক শিখেছি এই স্যারের কাছে। আব্বার পোস্টিং ছিল তখন কুষ্টিয়ায়। স্যার আমাকে আর আরমানকে বাসায় এসে পড়াতেন। গ্রামের একটা স্কুলে তিনি শিক্ষকতা করতেন। জমিজমা বিষয়ে একটা কাজ করতে এসে আব্বার সঙ্গে পরিচয়। তখন আব্বা আমাদের দুই ভাইকে পড়ানোর দায়িত্ব ওনাকে দেন। সাদাসিধা দরিদ্র মানুষ, 2 বছর ওনার কাছে পড়েছি। তারপর আমি ক্যাডেট কলেজে চলে গেলাম, আর আব্বার পোস্টিং হয়ে গেল কুষ্টিয়া থেকে খুলনা। স্যার আমাকে ক্যাডেট কলেজে খুব সুন্দর চিঠি লিখতেন, আমিও লিখতাম। একবার খুলনায় আমাদের বাসায়ও বেড়াতে গেছেন। যাই হোক, একটা সময় আর যোগাযোগ রইল না। নওশাদ কয়েক সেকেন্ড চুপ করে রইল। 6-7 মাস আগে এক রাতে হঠাৎ স্বপ্ন দেখলাম আমি আর আরমান ছোটবেলায় যেরকম স্যারের কাছে পড়তাম সেরকম পড়ছি। স্যারের সাথে যোগাযোগের কোনো ওয়ে জানা ছিল না। আমিও ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস হলাম না, যে এত বছর পর স্যারের খোঁজ নেই। বেঁচে আছেন নাকি মারা গেছেন জানিও না। এবার খুলনা গিয়ে হঠাৎ মনে হলো যাওয়ার সময় কুষ্টিয়া হয়ে যাই, স্যারের একটা খোঁজ নিয়ে যাই। আমি শুধু জানতাম স্যারের স্কুলের নামটা। সেটা দিয়ে ওই এলাকায় নাম ম্যাপে সার্চ করে চলে গেলাম কুষ্টিয়ার প্রত্যন্ত এক গ্রামে। তারপর কি হলো? স্যারের মেয়েকে বিয়ে করে ফেললি? রেজওয়ান উদ্গ্রীব হয়ে বলল, না, শোন ঘটনা, বাংলা সিনেমার চেয়ে কম না ঘটনা। আমি লোকজনকে জিজ্ঞেস করে সেই স্কুল খুঁজে বের করলাম। বিকেলে বিকেলে সেই স্কুলের সামনে গিয়ে হাজির হলাম। দূর থেকে দেখি অনেক মানুষের ভিড়। ভাবলাম স্কুলের কোনো প্রোগ্রাম হচ্ছে, কিন্তু কাছে গিয়ে দেখি ঘটনা তো ভয়াবহ।
আমার সেই সাইফুল স্যারের নাতনির নামে সালিশ বসেছে। গ্রামের মাতব্বর শ্রেণীর লোকজন হাজির, উৎসুক জনতার ভিড়। বয়সের ভারে নুয়ে পড়া একজন বৃদ্ধ অসহায়ের মতো লোকজনদের কাছে অনুরোধ করে যাচ্ছেন, তিনিই আমার সাইফুল স্যার। আমি স্যারের কাছে গিয়ে পা ছুঁয়ে সালাম করলাম। বৃদ্ধ দরিদ্র এক অসহায় মানুষ, পরিচয় দিতেই চিনতে পারলেন। বুকে জড়িয়ে কাঁপতে কাঁপতে বললেন, নওশাদ, আল্লাহ তোমাকে পাঠিয়েছে আমার জন্য আমার নাতনিকে রক্ষা করতে, তাই না? আমি স্যারের কথার মাঠামুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না প্রথমে। ঘটনা যা শুনলাম, স্যারের মেয়ের দিকের নাতনি স্যারের কাছেই থাকে। বাবা মা নেই, বেঁচে আছে কিনা জানি না। সেই মেয়েকে গ্রামের কিছু ছেলে সব সময় উত্ত্যক্ত করে। এক পর্যায়ে মেয়ের পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয় এদের অত্যাচারে, কিন্তু তাতেও রক্ষা হয় না। মেয়েটি বাড়ির আঙিনায়ও বের হতে পারে না। একদিন একদল ছেলে এসে মেয়েটিকে তুলে নিয়ে যায় গ্রামের একটা পরিত্যক্ত বাড়িতে। হয়তো তারা মেয়েটিকে রেপ করে। ঘটনাটা গ্যাং রেপ ছিল। সেই মুহূর্তে সাপ একটি ছেলেকে কামড় দেয়। এতে রেপিস্টদের ওই দলটা ভয় পেয়ে যায়। তারা মেয়েটিকে ফেলে পালিয়ে যায়। যাকে সাপ কামড় দেয় ছেলেটা মারা যায়নি, কিন্তু মানসিকভাবে অপ্রকৃতিস্থ হয়ে যায় ভয়ে হয়তো। মেয়েটি বাড়ি ফিরে আসলে পরে বাড়ির মানুষজন ঘটনা ধামা চাপা দিতে চুপ করে যায়, কারণ ওই ছেলেদের কারো ফ্যামিলিতে পলিটিক্যাল ফিগার কেউ আছে। সাপের ওই ঘটনার পর ছেলেগুলো আরও বেপরোয়া হয়ে ওঠে। দিনে দুপুরে মেয়েটির বাড়িতে চলে আসে। মেয়েটির জীবন একরকম দুর্বিষহ করে দেয়। এর মধ্যে মেয়েটির কোনো এক মামি হয়তো ওই ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে রাতে ঘরের ছিটকিনি খুলে দেয়। ছেলেগুলো মেয়েটিকে আবার তুলে নিতে ঘরে ঢুকে পড়ে। মেয়েটি আত্মরক্ষার জন্য দা টাইপের কিছু একটা দিয়ে কোপ দেয়। একজনের হাতে কোপ পড়ে, আহত হয় মারাত্মকভাবে। এখন সেই ছেলেদের ফ্যামিলি সালিশ বসিয়েছে। তাদের দাবি এই নষ্ট মেয়েকে চুল কেটে মুখে কালে দেওয়া হোক। এর মধ্যে একজন হুজুরও ফতোয়া দিয়েছে এই মেয়েকে দোররা মারা হোক। নষ্ট মেয়ে এলাকার ছেলেদের মাথা নষ্ট করছে। চিন্তা কর রেজওয়ান, এই যুগে এসে এখনো এদেশের গ্রামে এই জিনিস চলছে, দোররা মারা। তারপর তুই মেয়েটির সঙ্গে কিভাবে জড়িয়ে গেলি নওশাদ, সেটা বল। তুই তো ইচ্ছা করলে ওই এলাকার পুলিশ কল করতে পারতি। হোম মিনিস্টারকে ফোন দিলেই তো তোর দায়িত্ব শেষ হয়ে যেত। আমি সেই চেষ্টা করতে গিয়ে দেখি আমার মোবাইলের চার্জ শেষ, মোবাইল বন্ধ। কপাল দেখ, ড্রাইভার বাহার, তার মোবাইলেরও চার্জ শেষ নাকি আগে। আমার কারো নাম্বার মুখস্থ নেই, শোয়েব কিংবা তোর কারো নাম্বার আমার জানা নেই। কি বলিস? সেটাই। তারপর এলাকার লোকজনকে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা দয়া করে এই কাজ করবেন না, কিন্তু পাবলিক আমার কথা শুনবেন না। অগত্যা আমি বললাম, ঠিক আছে, আমি মেয়েটিকে গ্রাম থেকে নিয়ে চলে যাচ্ছি, আপনারা শান্ত হন। আজ থেকে এই মেয়ের দায়িত্ব আমার। তারপর গ্রামের লোকজন এত খারাপ, বিশেষ করে ফতোয়াবাজ হুজুরগুলো বলে, বেগানা পুরুষের কাছে গ্রামের মেয়েকে আমরা কেন দিব? আপনি কে হন ওর? মেয়ে নিয়ে যদি বিক্রি করে দেন আপনি? চিন্তা কর দোস্ত এদের কথা। বুঝলাম। পুলিশ কি করে? আর পুলিশকে খবরটা দিবে কে? মেয়ের মামা দুটো মেয়েটিকে ঘাট থেকে ঝাড়তে পারলে বাঁচে, পুলিশের ঝামেলায় যাবে না। দৌড়া মেরে মেরে ফেলুক, এতেই তারা খুশি। সাইফুল ইসলাম স্যার ছুটে এসে আমার পায়ে পড়ে গেল। আমি স্যারকে কি আশ্বাস দিব বুঝতে পারছি না। এক অসহায় নানা তার নাতনিকে বাঁচাতে প্রতিটি লোকের পায়ে পড়ছে। কি যে করুণ দৃশ্য ছিল রেজওয়ান। মেয়েটি কোথায় তখন? বোরকা পরে নেকাব দিয়ে মুখ ঢাকা মেয়েটিকে 2-3টা মেয়ে ধরে বসে আছে। একবার শুধু চোখ পড়ল মেয়েটির দিকে, চোখ দুটো শুধু দেখলাম। অসহায় মেয়েটি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তোর কাছে মিথ্যা বলবো না, ওই চোখ দুটো দেখে আমার মনে হলো ওই মেয়েটিকে আমার বাঁচাতে হবে যে কোনো উপায়, কিন্তু কিভাবে কি করব জানি না। আমি গ্রামের চেয়ারম্যানকে ডেকে একটু দূরে নিলাম। বললাম, আমি টাকা দিতে রাজি, আপনি যে কোনো উপায়ে এই ঘটনা বন্ধ করার ব্যবস্থা করুন। উনি বলে, সাইফুল ইসলাম স্যার আমারও স্যার ছিলেন। আপনার কি মনে হয় আমার খারাপ লাগছে না? মেয়েটি ছোট থেকে অসহায়, কিন্তু আমার হাতে করার কিছু নেই। লোকজন খুব উত্তেজিত। সবচেয়ে বড় কথা, মেয়েটির মামারাই আপদ বিদায় করতে চাইছে, দেখছেন না? এখন উপায় কি সেটা বলুন চেয়ারম্যান সাহেব। আপনি মেয়েটিকে এখান থেকে যেভাবেই হোক নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। কিন্তু কিভাবে চেয়ারম্যান সাহেব? সেটাও তো আমি বুঝতে পারছি না স্যার। আচ্ছা দেখি আমি হুজুরদের রাজি করাতে পারি কিনা। এই কথা বলে চেয়ারম্যান হুজুরদের সাথে কথা বলতে চলে গেল। হুজুরদের এক কথা, বেগানা পুরুষের সাথে গ্রামের মেয়েকে তারা ছাড়বে না। এই নষ্ট মেয়ের জন্য দৌড়াই সবচেয়ে বড় শাস্তি। চুল কাটার জন্য নাপিত চলে আসছে খুর আর কেচি নিয়ে। ঠিক সেই মুহূর্তে আমার কি হলো জানি না রেজওয়ান। আমি বললাম, আমি মেয়েটিকে এই মুহূর্তে বিয়ে করে সঙ্গে নিয়ে যেতে চাই। তাহলে তো কারো কোনো সমস্যা নেই। দেখে আশেপাশে সবাই চুপ হয়ে গেল। তখন একদল বলল ঠিক, আরেক দল বলল না। তখন চেয়ারম্যান এসে আমাকে বলল, স্যার আপনি কি বলছেন এটা? আপনার ঘরে নিশ্চয়ই স্ত্রী আছে, হঠাৎ এভাবে ডিসিশন নেবেন না।
তখন আমি বললাম, চেয়ারম্যান সাহেব, আমার স্ত্রী মারা গেছে 6 বছর হয়ে গেছে। চেয়ারম্যান তারপর বলল, আপনি শিওর হয়ে বলছেন তো স্যার? আমি শিওর। তখনই চেয়ারম্যান তার ক্ষমতা দেখিয়ে হুজুররা যেহেতু বিয়ের পক্ষে ছিল তাদের দিয়ে মাতব্বর শ্রেণীর লোকদের রাজি করালো। সাইফুল স্যার আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম আল্লাহ কোনো একটা ব্যবস্থা করবে। বাবা নওশাদ, তুমি সত্যিও কি বিয়ে করবে? আমি বললাম, স্যার আপনি ঠিক শুনেছেন, এই মেয়েকে নিয়ে আর কখনো এখানে ফিরে এসো না নওশাদ। ওর দায়িত্ব তোমার, যা ইচ্ছে করো, কিন্তু এখানে আসতে দিও না। বাইরের মানুষের কথা কি বলবো, ঘরের মানুষ আরও বেশি খারাপ এখানে। তারপর রেজওয়ান জিজ্ঞেস করলো, আধা ঘন্টার মধ্যে বিয়ে পড়ানো হলো। আমি মেয়েটিকে নিয়ে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে চলে এলাম। রেজওয়ান কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে আছে নওশাদের দিকে, তারপর বলল, দেশের বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ আসমি সরকারের মন্ত্রী আমলাদের সঙ্গে যার উঠা বসা, সেখানে এতটা সিনেম্যাটিক বিয়ে করে ফেলল। নওশাদ অসহায়ের মতো করে বলল, রেজওয়ান, আমার মাথা তখন আর কোনো উপায় জানা ছিল না। বুঝতে পেরেছি বন্ধু, কিন্তু এখন সমস্যাটা কোথায়? ভালো তো গীতিভাবে যাওয়ার পর আমরা সবাই তোকে অনেকবার বলেছি বিয়ে করতে। রেজওয়ান, মেয়েটির বয়স কত জানিস? কত? মাত্র 22 বছর, আর আমার 46 চলছে। সমস্যা কি? তুই তোর বয়স 20 বছর কম ভাবতে শুরু কর। আচ্ছা, বাসরাত কেমন গেল সেটা বল। শাট আপ রেজওয়ান, আমি ফাজলামির মুডে নেই এখন। সরি দোস্ত, কিন্তু তুমি বিয়ে করেছো, সংসার তো করতেই হবেই, তাই না? আমি বুঝতে পারছি না। মানে, এটা আবার কি বলছিস? ওয়েট, মেয়েটিকে রেপ করা হয়েছে বলে তোর অস্বস্তি হচ্ছে নওশাদ? আরে ওইসব কিছু না, আমি বোঝাতে পারছি না তোকে। নওশাদ, বিয়ে যখন করেছিস, শি ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। তোর বউ, স্ত্রীর অধিকার পাওয়া এখন ওই মেয়ের প্রাপ্য অধিকার। নাম কি মেয়ের? নাম ভুলে গেছি, একটু অন্যরকম একটা নাম। দেখতে কেমন? এটাও একটা বড় বিষয়। মেয়েটা অসম্ভব সুন্দর, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না এমন সৌন্দর্যের দিকে। তাই নাকি? আমি বিয়ের আগে চোখ ছাড়া কিছুই দেখিনি। তারপর ঢাকা ফেরার পথে প্রথম সম্পূর্ণ মুখটা দেখলাম। রেজওয়ান উঠে এসে নওশাদের ঘাড়ে হাত রাখল। দোস্ত, আমি জানি তোর মনে অনেক ঝড় চলছে। ধরে নে এটাই আল্লাহর ইচ্ছা। বয়সের কে ব্যাপার না। তোকে দেখলে কে বলবে তুই 46 বছরের পুরুষ মানুষ? পুরুষ মানুষের আবার বয়স কি? আরে দেখবি বছর ঘুরতেই তুই বাচ্চার বাবা হয়ে গেছিস। চুপ করবি রেজওয়ান? রেজওয়ান বলল, শোন, দুষ্টুমি না, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আর গ্রামের মেয়ে বলে তোর খারাপ লাগছে? আমি একজনকে পাঠাই তোর বাসায়, এমন গ্রোমিং করবে তোর বউকে, রাতে বাসায় ফিরে দেখবি ঢাকা শহরের আধুনিক মেয়ে বানিয়ে ছেড়েছে। গ্রামের মেয়ে না শহরের মেয়ে সেটা আমার মাথা ব্যথা না। তাহলে কি নওশাদ? আত্মীয় স্বজন সবাইকে কিভাবে ফেস করব? এই যে দেখ, হাজারটা ফোন আসছে মোবাইলে। বিধি সবাইকে অলরেডি বলে দিয়েছি। আমি ভাবছি নিশালকে নিয়ে। তোর ছেলে অনেক বুঝতার, ও এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করবে না নওশাদ। মেয়ে হলে চিন্তার বিষয় ছিল, মেয়েরা খুব আবেগী হয় এসব বিষয়ে। নওশাদ মন খারাপ করে বলল, ছেলেটা আরও দূরে চলে যাবে আমার থেকে। ছেলেরা বাবাদের কাজ ঘেঁষা হয় না। আমি তো ছিলাম আমাদের বাবাদের ক্লোজ। তাহলে আমার 2 ছেলে শুধু টাকার বেলায় বাবা, তারপর খবর নেই আর। রেজওয়ান, আমার কি করা উচিত বলতো? কি আবার সংসার করা উচিত? বাদ দে অন্য চিন্তা। তুই কি এক কাপড়ে নিয়ে আসছিস তোর বউকে? হুম। তাই তো, আমার তো খেয়ালই হয়নি মেয়েটি কি পরে থাকছে এখন। থাক, তোকে চিন্তা করতে হবে না, আমি জিনাতকে ডেকে আনছি, ও সব সামলে নিবে। মানে, বুঝলাম না রেজওয়ান, জিনাত কি করবে? দেখ না তুই, স্মার্ট মেয়ে, সুন্দর শপিং করবে। রেজওয়ান তাদের অফিসের মার্কেটিং হেড জিনাতকে নওশাদের রুমে আসতে বলল। কিছুক্ষণ পর জিনাত দরজা ধাক্কা দিয়ে ঢুকল। গুড আফটারনুন স্যার। জিনাত, তোমাকে একটা কাজ করতে হবে। জি স্যার। অফিসিয়াল কিছু না, তুমি একটু শপিং করে দেবে একজনের জন্য। অবশ্যই স্যার। 22 বছরের একটা মেয়ের জন্য কিছু ড্রেস কিনবে যেন সে আজকেই পরতে পারে। আপাতত রেডি ড্রেস, তারপর আনস্টিচ যা কিনার সেগুলো পরে মাপ দিয়ে বানানো হবে। স্যার, জিন্স টপস এসবও কিনব? নওশাদ, এসব কিনবে? এই বলে রেজওয়ান নওশাদের দিকে তাকালো। নওশাদ রেজওয়ানের দিকে চোখ পাকিয়ে তাকালো। রেজওয়ান নওশাদের দৃষ্টি উপেক্ষা করে জিনাতকে বলল, জিনাত, আপাতত সেলোয়ার কামিজ আর কয়েকটা সুন্দর শাড়ি কিনে আনবে। কিনে আমাকে ফোন দিও, বিলটা তুমি অ্যাকাউন্টসে জমা দিয়ে দিও। জি স্যার। গায়ের রং কেমন স্যার? রেজওয়ান বলল, অনেক ফর্সা, সুন্দর। আর হ্যাঁ, একটা কথা, যা কিনবে মাথায় রেখো, ইট হ্যাজ টু বি দ্য বেস্ট। স্যার। যাও, শুরু করো।
জিনাত রুম থেকে বের হয়ে যাওয়ার পর নওশাদ বলল, এখন অফিসে সবাই জেনে যাবে ঘটনা। তুই কি লুকিয়ে রাখতে চাইছিস নওশাদ? না। তাহলে আর কি, আমি বলি একটা রিসেপশন পার্টি দিয়ে দিই। যেসব রমণীরা নওশাদ আজমিকে পেতে চাইতো তারা জানুক নওশাদ আজমি কাউকে পেয়ে গেছে। রেজওয়ান, এত নাটকের চিন্তা তোর মাথায় কিভাবে আসে? নওশাদ, তোর সঙ্গে এত বড় সিনেমা হয়ে গেল, তুই আমার নাটক নিয়ে পড়ে আছিস? আত্মীয় স্বজনকে কিভাবে সামলাবো সেটা আগে বল। কিছু বলার দরকার নেই, চুপ করে থাক। তাই? ঠিক আছে, আমি এখন উঠি, কিছু ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে আমার। রেজওয়ান উঠে যাচ্ছে, পেছন ফিরে বলল, কংগ্রাচুলেশনস দোস্ত, তোর বিবাহিত জীবন সুন্দর হোক। নওশাদ হতাশ দৃষ্টিতে বলল, রেজওয়ান আবার? উইশ করলাম তোকে। আচ্ছা ভালো কথা, তুই আর তোর বউ নাম যেন কি? মনে পড়েছে, হেরা। ওয়াও, ইন্টারেস্টিং নেম। তুই আর হেরা আজ ডিনার কর আমার বাসায়, সুমনের দারুণ সারপ্রাইজ হবে। ও যদি শুনে তুই বিয়ে করেছিস দৌড়ে চলে যাবে বউ দেখতে। রেজওয়ান প্লিজ, এত তাড়াতাড়ি আমি কিছুই চাইছি না। আমি নিজেও মেয়েটির সঙ্গে 2 মিনিট কথা বলিনি এখনো। তার মানে বাসর হয়নি এখনো তোদের? এক কাজ করলে কেমন হয়, আমি আর সুমনা সাজাই তোর বাসর ঘর। নওশাদ বলল, তুই এখন ভাগবি নাকি কলম ছুঁড়ে মারবো রেজওয়ান? হাসতে হাসতে রেজওয়ান রুম থেকে বের হয়ে গেল। নওশাদ অফিসের কাজে মন বসাতে পারছে না, তার খুব অস্বস্তি হচ্ছে। কি একটা ব্যাপার হয়ে গেল জীবনে। সে কখনো কি এরকম কিছু ভেবেছিল তার জীবনে? বিয়ের ব্যাপারটা তার জীবনে 2বারই নাটকের মতো হয়ে গেল। গীতিও পালিয়ে চলে এসেছিল, তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিল বন্ধুদের সাথে নিয়ে। এবার তো পুরোই মুভি হয়ে গেল। মোবাইলে রিং হচ্ছে, বুবুর ফোন। এখন ফোন না ধরলে হার্ট অ্যাটাক করবে বুবু। আসসালামু আলাইকুম বুবু। বাবু, কি শুনছি আমি এসব? উত্তেজিত হয়ে বলল বুবু। কি শুনেছ তুমি? আমি কিভাবে জানবো? তুই নাকি বিয়ে করেছিস? হো আচ্ছা, এই খবর। বিয়ে করব ভাবছি, তুমিও অনেক দিন থেকে পিছনে লেগে আছো, তাই ভাবছিলাম আর কি। খুব ভালো ডিসিশন নিয়েছিস। আমার কলিজাটা ফেটে যায় তোর একা জীবনটা দেখে। বলে অন্য প্রান্তে যথারীতি বুবু কাছে। হলো তো এখন, কান্নাকাটি বন্ধ করে খুশি হও। যে মেয়েকে বিয়ে করবি সে কি তোর বাসায়? কোনো সমস্যা নেই, আমার ভাই বিয়ে করবে, তার জীবনটা স্বাভাবিক হবে, এতেই আমি খুশি। আমি ইরফানকে বলছি আমার ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দিতে। আমি আর তোর দুলাভাই এসে তোর বিয়ে দিব। গীতি তো অসময়ে চলে গেল, তোর পুরো বয়সটা কিভাবে কাটবে সেই চিন্তায় অস্থির হতাম রে বাবু। বুবু, আমি এখন অফিসে, তোমার সাথে পরে কথা বলবো, রাখলাম। ঠিক আছে, পরে কথা হবে। চোখের পানি মুছতে মুছতে জান্নাত আজমি ফোনটা রাখল। নওশাদ কখনো মিথ্যা কথা বলতে চায় না, কিন্তু বুবুর সঙ্গে এই মুহূর্তে মিথ্যাটা তাকে বলতেই হলো। কেন যেন সে বলতে পারল না বিয়েটা করে ফেলেছে। একটু পর শোয়েব এসে রুমে ঢুকল। আসবো স্যার? অফিসে সবসময় শোয়েব তাকে স্যার ডাকে শুরু থেকেই। এসো, বসো। রাতে একটা দাওয়াত ছিল আপনার। কোথায়? এইচঅ্যান্ড এন গ্রুপের চেয়ারম্যান সাহেবের মেয়ের বিয়ে। আমি যাব না, একটা ভালো গিফট কিনে পাঠিয়ে দাও। খালামার সঙ্গে কথা হয়েছে, আমাকে বারবার ফোন দিয়েছিল। বুবুর সাথে কথা হয়েছে আমার। মামা, আপনি কি সত্যি সত্যিই বিয়ে করেছেন? আমার বিশ্বাস হচ্ছে না। শোয়েব, আমি বিয়ে করেছি, বিধি ঠিক কথাই বলেছে। একরকম হঠাৎই বিয়ে করেছি, একটা মেয়ের জীবন রক্ষা করার জন্য। এখন শুধু এতটুকুই জেনে রাখো, বাকিটা অন্য কোনো সময় বলবো। আচ্ছা। শোয়েব, আত্মীয় স্বজনদের ভিড় চাইছি না এখন বাসায়, বিষয়টা খেয়াল রেখো। এমনকি আরমান আর ফারহানের বউরা বাসায় আসুক সেটাও চাইছি না। ঠিক আছে মামা, আমি অন্য মামাদের বুঝিয়ে বলবো। থ্যাঙ্কস। আপনি কি বিকালে গল্ফ খেলতে যাবেন আজ? আজ কোথাও যাব না। লাঞ্চ দিতে বলি, অনেক বেলা হয়ে গেছে। দিতে বলো, আমি নামাজ পড়ে আসছি। আরেকটা কথা স্যার, আপনার কিন্তু আগামীকাল দুপুরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে বুলগেরিয়া যাওয়ার কথা। ভুলে গিয়েছিলাম, রিয়াজকে জানিয়ে দাও, ও আমার লাগেজ গুছিয়ে দিবে। আপনার লাগেজ আমি গুছিয়ে দিই মামা। ওহ আচ্ছা, তাই তো। হাসল নওশাদ শোয়েবের দিকে তাকিয়ে। শোয়েব রুম থেকে বের হয়ে গেল। বিকেলের দিকে হঠাৎ কি মনে করে আজ বাসায় ফোন দিল নওশাদ। অনেক বছর হবে অফিস থেকে বাসায় ফোন দেওয়া হয় না। ফোন ধরল আনারের মা। হ্যালো, কে? আনারের মা আমি। জি স্যার, বলেন। নওশাদ ভেবে পাচ্ছে না আসলে ফোনটা কেন দিল সে। আশ্চর্য তো, সে কি হেরার খোঁজ নিতে চাইছে? নিজের কাছেই তার নিজের কাজকর্ম অদ্ভুত ঠেকছে আজ। স্যার? হ্যাঁ। আব্বার কি অবস্থা, দুপুরে খেয়েছে?
জি স্যার, অনেক আগেই, এখন ঘুমায়। ঠিক আছে। স্যার, একটা সুন্দর ম্যাডাম আসছিল, অনেক জামা কাপড় নিয়ে নতুন আম্মার জন্য, বলল আপনি পাঠাইছেন। হুম। উনি জোর কইরা নতুন আম্মারের সঙ্গে নিয়ে গেছে। কোথায়? নওশাদ অবাক হলো। পার্লারে। কি? নতুন আম্মা যাইতে চায় নাই, বারবার বলছে আপনি না বললে কোথাও যাবে না। ম্যাডাম বললো আপনি নাকি পাঠাইছেন। আচ্ছা ঠিক আছে। নওশাদ ফোন নামিয়ে রাখলো। এসব রেজওয়ানের কাজ। বেটা হাস্যকর একটা ঘটনা ঘটিয়েই ছাড়বে। নওশাদ সন্ধ্যায় জিনাতকে কল করলো। হ্যালো জিনাত। জি স্যার। তুমি কোথায়? স্যার, ম্যাডামকে নিয়ে আমি একটা পার্লারে আছি, আমাদের কাজ অলমোস্ট শেষ। ঠিক আছে, ওনাকে বাসায় দিয়ে আমাকে জানিও। জি স্যার। নওশাদ রেজওয়ানের কাজ দেখে খুবই অস্বস্তি ফিল করছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আজ তার বাসায় ফিরে যেতে ইচ্ছে করছে। গীতি যাওয়ার পর এরকম কখনো হয়নি। এমনও হয়েছে অফিসের সবাই চলে গেছে, সে আর শোয়েব, কিংবা কখনো একা সে কাজে ডুবে থেকেছে। তাহলে আজ কেন সন্ধ্যা হতেই বাসায় ফিরে যেতে মন চাইছে? আজ কেন বাসাটা হাতছানি দিয়ে ডাকছে তাকে? চতুর্থ পর্ব। নিজের ইচ্ছেটাকে শাসন করে নওশাদ কাজের মাঝে ডুবে রইল। 5 দিনের জন্য দেশের বাইরে যাবে। ওর জন্য যেসব কাজ পড়ে থাকবে সব ক্লিয়ার করে দিচ্ছে। অন্যদিন এই সময় অনেক এমপ্লয়ি চলে যায়। আজ অফিসে লোকজন ভরা। কাজ করা ওর নেশা যখন থেকে ব্যবসায় নেমেছে। কোনোদিন শর্টকাটে উপরে উঠে যাবে সেই চিন্তা সে করেনি। আন্দাজে কোনো ব্যবসায় ঝাঁপ দিয়ে পড়েনি সে। নিজের যোগ্যতা আছে কি না সেই ব্যবসা করার আগে সেটা যাচাই বাছাই করে তারপর ইনভেস্ট করে। ইদানিং শিপিং বিজনেস আর কক্সবাজারে হোটেল ব্যবসায় ঢুকেছে সে। আগামী মাসে তার 2টো শিপ হ্যান্ডওভার করবে কোম্পানি। আর হোটেলও প্রস্তুত কয়েক মাসের মধ্যে চালু হবে। এই পথ পাড়ি দিতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, কিন্তু তারপরেও মনের ভিতরে আজীবন এক কষ্ট থেকেই যাবে। এত টাকা, এত ক্ষমতা গীতির জন্য কিছুই কাজে দেয়নি। গীতি হঠাৎ চলে গেল। কোনো চিকিৎসা সেবা দিতে পারেনি গীতিকে। সন্ধ্যায় হঠাৎ শরীর খারাপ লাগছে, শুধু আনারের মাকে বলল। তারপরও নিশালকে নিয়ে পড়তে বসালো। কিছুক্ষণ পর শরীর বেশি খারাপ লাগাতে ফারহানকে কল দিল গীতি নিজেই। তাকে ফোন দেয়নি। সেদিনও নওশাদ এরকম অফিসের কাজে দেশের বাইরে যাবে, সেই জন্য খুব ব্যস্ত ছিল। ফারহান বাসায় গিয়ে দেখে গীতির প্রেশার অনেক বেশি। ওষুধ খাইয়ে দিল। কি মনে করে গীতিকে জোর করে ফারহান নিজের গাড়িতে করে হসপিটালে নিয়ে রওনা হলো। গাড়িতে বসেই নওশাদকে জানালো ফারহান। নওশাদ হসপিটালে পৌঁছে দেখে গীতি ততক্ষণে ওকে ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে একটা কথাও বলে যায়নি নওশাদের সঙ্গে। সেই রাতটা নওশাদ ভুলে থাকতে চায় গীতি তার পাশে নেই। ছোট ভাই আরমান দরজায় নক করলো। ভাইয়া। হুম, তুই এখনো যাসনি? না। তোমার কি শরীর খারাপ? চোখ বন্ধ করে আছো যে। না, ঠিক আছে। কিছু বলবি? চেয়ারে বসতে বসতে আরমান বলল, বুবু ফোন দিয়েছিল দুপুরে, তোমাকে পাচ্ছিল না ফোনে। কথা হয়েছে আমার সঙ্গে। কিছুক্ষণ চুপ থেকে আরমান বলল, ভাইয়া একটা কথা বলবো। বল। ডেস্কটপের দিকে তাকিয়ে থেকেই নওশাদ বলল, তুমি কোনো অস্বস্তি ফিল করো না, আমরা সবাই খুব খুশি তুমি বিয়ে করাতে। হঠাৎ কেন করলে, কাকে করলে, কোথায় করলে, এসব আমাদের মাথা ব্যথা না। যাকে বিয়ে করেছ সে এখন থেকে আমাদের ফ্যামিলি মেম্বার। তোমার স্ত্রী তার সবচেয়ে বড় পরিচয়। আমরা তো দেখেছি ভাবি যাওয়ার পর তুমি কতটা একা জীবন পার করছিলে। আজ আমাদের তোমাকে নিয়ে চিন্তা নেই আর। ফারহানের সঙ্গে কথা হয়েছে, ও খুব খুশি। নওশাদ চোখ তুলে তাকালো ছোট ভাই আরমানের দিকে। থ্যাঙ্কস আরমান। তুমি নিশালকে নিয়ে টেনশন করো না, ও সব বুঝবে, দেখো। হুম। নওশাদ বলল, বিথি আর জ্যোতি খুব কষ্ট পেয়েছে। তুমি ওসব নিয়ে টেনশন করো না ভাইয়া। আরমান, আমি আসি বাইরে থেকে, তারপর সবার সঙ্গে পরিচয় করিয়ে দিব হেরাকে। ততদিন পর্যন্ত সবাই অপেক্ষা করবে আশা করি। ঠিক আছে ভাইয়া, ভাবিকে আমরা তখনই দেখতে আসব। আরমান বের হয়ে গেল। নওশাদ গাড়ি বাসায় ঢুকার সঙ্গে সঙ্গে রিয়াজ এসে দরজা খুলে দেয় সবসময়। গাড়ি থেকে নেমে নওশাদ বলল, রিয়াজ, আমার লাগেজ গোছানো হয়েছে? স্যার, শোয়েব স্যার নিজেই করে সব আমাকে বলেছে, আমি সব রেডি করে রাখছি। ঠিক আছে। নওশাদ উপরে উঠে এলো। আব্বার রুম থেকে টিভির সাউন্ড শোনা যাচ্ছে। নওশাদ বাবার রুমে গিয়ে ঢুকলো। টিভিতে তার বাবা কার্টুন দেখে হাসছে, টম অ্যান্ড জেরি। ওকে দেখে কাছে আসতে হাতে ইশারা করলো। সাউন্ড কমা বলে রিমোট হাতে তুলে দিল। নওশাদ সাউন্ড কমিয়ে দিল। বাবু, আজকে কাকে দেখলাম বাসায় জানিস? কাকে আব্বা?
বড় বৌমাকে। তুই কি ঝগড়া করেছিস ওর সঙ্গে? তাহলে এতদিন ধরে বাপের বাড়িতে কি করে? কখন দেখলে? সন্ধ্যায় আমার ঘরের সামনে মাথায় ঘুমটা দিয়ে দাঁড়িয়েছিল। ডাকার আগেই কোথায় যেন চলে গেল। বকুলকে বললাম খবর দিতে বড় বৌমাকে, এখন ওরই খবর নাই। তোমার শরীর ভালো আছে আব্বা? তুই যা, বড় বৌমাকে আসতে বল আমার কাছে, আমি বলবো। এভাবে বাপের বাড়ি গিয়ে বসে থাকতে হয় না বউদের। ঠিক আছে, আমি বলে দিব। এখন টিভির সাউন্ড দে, আমি টম অ্যান্ড জিমি দেখতেছি। নিশাল দাদুভাইকে পাঠা, ও খুব পছন্দ করে। টম অ্যান্ড জেরি আব্বা। ওই হলো, আমার নাম মনে থাকে না। নওশাদ বাবার রুম থেকে বের হয়ে চিন্তা করছে, আব্বা কাকে দেখে কিতে ভাবছে? বিথি কিংবা জুথি কেউ এসেছিল নাকি? মনে মনে নওশাদ ভাবছে ওদের সাথে কথা বলতে হবে, খুব আপসেট হয়ে আছে ওরা। এশার নামাজ পড়ে নওশাদ বেডরুম লাগোয়া বিশাল বারান্দায় এসে দাঁড়ালো। এই বাড়ি তার ডিজাইন করা। গীতির খুব পছন্দ ছিল নিজের ঘরের সঙ্গে বাগান থাকবে, তাই সে তাদের বেডরুমের সঙ্গে বড় ছাদ বারান্দা রেখেছে, যার ছাদের নিচে একতলার সঙ্গে আছে ছোট্ট একটা সুইমিং পুল। সব ছিল গীতির পছন্দ অনুযায়ী, তাই বাড়ির নাম দিয়েছে নওশাদ গীতিময়। সব কিছু এখানে গীতিময়, কিন্তু শুধু গীতিই নেই। দীর্ঘশ্বাস ফেলল নওশাদ। প্রতিটি কোনায় কোনায় গীতির পছন্দ করা জিনিস। ছাদে বসে আকাশের দিকে তাকালো। এখানে বসে কত পূর্ণিমার রাতে সে আর গীতি গল্প করত। গীতির খুব ইচ্ছে ছিল নিশালের আরও ভাই বোন থাকবে, কিন্তু গীতির কিছু কমপ্লিকেশে থাকাতে নওশাদেরই আর ইচ্ছে ছিল না বাচ্চা নিতে। কত আফসোস করতো গীতি এজন্য। এত বড় একটা বাড়ি শুধু কাজের লোকজনে ভর্তি, মানুষ মাত্র সে আর তার বৃদ্ধ বাবা। ছেলেটা যদি থাকতো তাহলেও হতো। হঠাৎ গেস্টরুমের বারান্দার দিকে নওশাদের চোখ আটকে গেল। হীরা দাঁড়িয়ে আছে। নওশাদ অন্ধকারে বসে আছে বলেই হয়তো ওকে দেখতে পাচ্ছে না হেরা। মেয়েটা আকাশের দিকে তাকিয়ে আছে। এখন বুঝলো নওশাদ, হেরাকে দেখেই হয়তো আব্বা ভেবেছে গীতি। মোবাইলে ভাইব্রেশন হচ্ছে দেখে তাকিয়ে দেখে রেজওয়ানের কল। হ্যালো দোস্ত, ডিস্টার্ব করলাম না তো বন্ধু? আমি এত তাড়াতাড়ি ঘুমাই না, সবে তো রাত 9:30। ডিনারও করিনি আজ। না, ভাবলাম নতুন বউয়ের সঙ্গে গল্প করছিস। রেজওয়ান, কি বলতে ফোন দিয়েছিস সেটা বল। জিনাতের শপিং পছন্দ হয়েছে তোর? কেমন লাগছে? ও আচ্ছা, তুই যখন ডাইরেকশন দিচ্ছিস ভালোই হবে হয়তো। আমার সঙ্গে দেখা হয়নি এখনো মেয়েটির। এ কেমন কথা দোস্ত? এটা ঠিক হচ্ছে না। আফটার অল শি ইজ ইয়োর ওয়াইফ নাও। তুই কালকে দেশের বাইরে চলে যাবি, তোর তো উচিত ওনার সঙ্গে সময় কাটানো। ওয়াইফ বিষয়টা আমি আগে হজম করে নেই, তারপর বাকি সব চিন্তা করব। তাড়াতাড়ি হজম কর বোকা। শোন, ইয়েলো স্টেইলর স্টাইলেস থেকে বেস্ট ড্রেসগুলো কিনেছে জিনাত তোর বউয়ের জন্য। আমি জিনাতের সঙ্গে পার্লারেও পাঠিয়েছি, কিছু আপডেট করে দিয়েছে। আশা করি তোর ভালো লাগবে। সুমনাকে বলেছি, সে তো খুব এক্সাইটেড। এখনই বউ দেখতে চলে যায় সে। অনেক কষ্টে আটকে রেখেছি। আমি আর সুমনাও তোর বউয়ের জন্য শপিং করলাম। এত পাগলামের কি দরকার ছিল? নওশাদ, পাগলামের কিছু নেই। তুই বিয়ে করেছিস, এটা আমাদের জন্য অনেক বড় কিছু। থ্যাঙ্কস বন্ধু, রাখছি, ভালো থাকিস। ফোন রেখে নওশাদ রুমের ভেতরে এসে ঢুকলো। আগামীকাল কয়েকদিনের জন্য দেশের বাইরে যাবে। মেয়েটির সঙ্গে কথা বলা দরকার, একা থাকবে বাসায়। আনারের মা দরজায় নক করে ঘরে ঢুকলো। কিছু বলবে? স্যার, ডিনার দিছি, একটু পরে খাবো। তুমি গেস্ট রুমে যিনি আছেন ওনাকে ডেকে নিয়ে আসো তো। নতুন আম্মাকে আনতেছি, এই বলে আনারের মা চলে গেল। নওশাদ মোবাইলটা হাতে নিয়ে শোয়েবকে ফোন দিবে ভাবছে, তখনই আনারের মা আবার এসে ঢুকলো। ওর পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটি। নওশাদ বলল, আসুন ভেতরে। আনারের মায়ের দিকে তাকাতেই সে বের হয়ে গেল এবং যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিল। মেয়েটি দরজার পাশেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। নওশাদ লক্ষ্য করল মেয়েটি ভয় পাচ্ছে। গোলাপি রঙের কাপড়ে আকাশি সুতার এমব্রয়ডারি করা একটা কটনের 3 পিস পরেছে। ওড়না দিয়ে ঘোমটা দিয়েছে, শরীর ঢেকে রেখেছে। আজ চুল ছেড়ে রেখেছে। নওশাদ অবাক হয়ে গেল মেয়েটির চুল দেখে। হাঁটুর নিচ অব্দি লম্বা চুল। ফর্সা মুখে আজ হালকা প্রসাধনীর ছোঁয়া পড়েছে। বড় ফোলা ফোলা চোখগুলোতে কাজল লাগানো, আরও মায়া লাগছে দেখে। পাতলা পাতলা ঠোঁট, বেশ লম্বা শুকনা, এতে বয়স আরও কম মনে হচ্ছে। খেয়াল করলো মেয়েটির চোখের মনে একটু ধূসর এবং বড়। গীতের চোখও হালকা ধূসর ছিল, কিন্তু এতটাও না। নওশাদ বলল, এক কাজ করে আমরা ছাদ বারান্দায় গিয়ে বসি, আসুন। নওশাদ বারান্দার দিকে এগিয়ে এলো। মেয়েটি ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। ছাদের চেয়ারে বসতে বসতে নওশাদ তাকিয়ে দেখে মেয়েটি কিছুটা দূরে দাঁড়িয়ে রইল, ওর সামনে আসছে না। দাঁড়িয়ে আছেন কেন? চেয়ারে বসুন। আপনার নামটা খুব সুন্দর, হেরা।
এই নাম আগে কোনো মানুষে শুনিনি। মেয়েটি তবুও দাঁড়িয়ে রইল। নওশাদ বলল, আপনার কি বসতে অস্বস্তি হচ্ছে? মেয়েটি সামনে রাখা চেয়ারের কোনায় বসল। একটা কথা জিজ্ঞেস করব, আপনি আমার নাম জানেন? মেয়েটি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। আজকে ওই আপুটা বলেছে। ও আচ্ছা, জিনাত। হেরা, আপনি পড়াশোনা কি করেছেন? আপনি প্লিজ আমাকে তুমি করে বলবেন। তাই তো, আমি বোকার মতো আপনি আপনি করছি। এই বলেই হাসল নওশাদ। মেয়েটির সামনে তার অস্বস্তি লাগছে খুব। মনে হচ্ছে কথা বেশি বলছে সে। আমি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স ভর্তি হয়েছিলাম। 3 মাস ক্লাসও করেছিলাম। তারপর? নওশাদ বলল, তারপর কি হলো? হেরা চুপ করে আছে। নুরুলের দলবল সেখানে গিয়েও বিরক্ত করা শুরু করে, তাই আর পড়তে দেয়নি মামারা। ও আচ্ছা। তারপর নওশাদ বলল, থাক, ওসব কথা পরে শুনবো, এখন শুনতে ইচ্ছে করছে না। হেরা, এই বাড়িতে তোমার সমস্যা হচ্ছে না তো কিছুর? জি না। যা লাগবে আনারের মাকে বলবে। এখানে আমার আত্মীয় স্বজন কেউ তোমাকে খুব পছন্দ করবে, আবার কেউ প্রথম প্রথম তোমাকে মেনে নিতে সময় নেবে। তুমি বুঝতেই পারছো, হঠাৎ করে বিয়ে করে ফেলেছি, সবাই সেই ধাক্কাটা কাটাতে সময় নেবে। জি। একটা কথা বলার ছিল তোমাকে। তুমি এই হঠাৎ বিয়েটার জন্য প্রস্তুত ছিলে না জানি। আমার মতো বয়স্ক একজন মানুষ এভাবে সেদিন তোমাকে বিয়ে করে ফেললো। আসলে বিশ্বাস করো, তোমাকে ওই পরিস্থিতি থেকে রক্ষা করতে আমি অন্য সব চেষ্টা করেছি, কিন্তু কী যে অবস্থা ছিল তখন তুমি তো দেখেছো। তখন বিয়ে ছাড়া আর কোনো পথই আমার মাথায় আসেনি। আমি জানতাম না তোমার বয়স এত কম। এখন মনে হচ্ছে তোমার ভালো করতে গিয়ে খারাপ করে ফেলেছি। তুমি চাইলে যে কোনো সময় আমি তোমাকে ডিভোর্স। নওশাদ কথাটা শেষ করার আগেই হেরা হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়ল। আপনি ওই দিন না আসলে ওরা আমাকে মেরে ফেলতো। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আমি গত 7-8 বছর আল্লাহর কাছে শুধু কেঁদেছি, আল্লাহ তুমি কাউকে পাঠাও আমাকে রক্ষা করার জন্য। এই বলেই হেরা কাঁদছে। নওশাদ অবাক হয়ে মেয়েটির কষ্টভরা মুখটা দেখছে। গ্রামের সবাই জানে নুরুলের দল আমাকে তুলে নিয়ে নষ্ট করেছে, কিন্তু আসল সত্যটা কাউকেই বলতেই পারলাম না। নুরুল কিছু করার আগেই আল্লাহ একটা সাপ পাঠিয়েছে। ওই সাপ ওকে ছোবল মেরেছে। ওরা কিছু করতে পারেনি বলেই আরও খেপে গিয়েছিল, তাই ওই দিন রাতে আমাকে আবার তুলে নিতে ঘরে ঢুকে পড়ে। কি করব বলুন, দা দিয়ে কোপনা মারলে ওই দিনও তুলে নিয়ে যেত আমাকে। আপনি আমাকে তাড়িয়ে দিবেন না প্লিজ। আমি আপনার বাড়িতে কাজের মানুষ হয়ে পড়ে থাকবো, তাও কোথাও যেতে বলবেন না। নুরুলের লোকজন এখানেও চলে আসতে পারে। ওরা আমাকে খুঁজছে অবশ্যই। আমার স্ত্রীর অধিকারের দরকার নেই আপনার। কাজের মানুষ হয়ে থাকবো, তবুও আপনার কাছে রাখুন। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আমার জন্য আপনি একজন ফেরেশতা। হেরা 2 হাত জোর করে কেঁদেই যাচ্ছে। ওর মাথার ঘোমটাটা খুলে পড়ে গেছে। নওশাদ ওর কান্না ভেজা মুখটা মুগ্ধ হয়ে দেখছে। এত কষ্ট এই বাচ্চা বয়সী মেয়েটার মধ্যে। নওশাদ হাত বাড়িয়ে হেরাকে নিচ থেকে টেনে তুলে চেয়ারে বসালো। এই প্রথম সে হেরাকে স্পর্শ করলো। থরথর করে কাঁপছে মেয়েটি। মনে মনে বলল, শোনো হেরা, তোমাকে এখানে কাজের মানুষের মতো থাকতে হবে কেন? মনে রাখবে, তুমি নওশাদ আজমের স্ত্রী। তুমি তোমার অধিকার নিয়েই এখানে থাকবে। কিন্তু মুখে বলল, তোমার কোনো ভয় নেই। এই ঢাকা শহরে কারো সাধ্যি নেই তোমার ক্ষতি করার। কাজের লোক হয়ে থাকবে কেন এই বাড়িতে? তোমার যা পরিচয় তাই নিয়ে থাকবে। এখন কান্নাকাটি বন্ধ করো। হেরা, আমি আগামীকাল দেশের বাইরে যাব কয়েকদিনের জন্য। এখানে তোমার কোনো সমস্যা হবে না। যখন যা লাগবে আনারের মাকে বলবে, সে এনে দিবে। আজ তোমার ড্রেস পছন্দ হয়েছে? হেরা চোখ মুছতে মুছতে বলল, জি, এত কিছু দরকার ছিল না। তুমি কি বোরকা পরো সবসময়? তাহলে বোরকা তো কেনা হয়নি, তাই না? আমি সে ছোটবেলা থেকেই বোরকা পরি। আমার একটু ইচ্ছে করতো না নিজেকে আড়াল করে রাখতে, পড়তে হতো, কিন্তু কোনো লাভ হয়নি। একটা কথা কি জানেন, গরিবের ঘরের মেয়েদের সুন্দর হতে হয় না, সৌন্দর্য তাদের জন্য অভিশাপ। আজ যদি সুন্দর না হতাম তাহলে এত ঝামেলা হতো না। এটা আমার মামিরা বলতো। কথাটা ঠিকই বলে। মেয়েটির চোখে অবিরাম পানি ঝরছে, তবুও সেই চোখগুলো কি সুন্দর লাগছে। নওশাদ তাকিয়ে দেখছে। মোবাইলের শব্দে তাকালো নওশাদ। রেজওয়ানের ফোন। হ্যালো রেজওয়ান। বন্ধু সরি, কোনোভাবেই সুমনকে আটকাতে পারলাম না। আমরা তোর বাসার সামনে নতুন মানুষকে দেখতে চলে এসেছি, কিছু মনে করলি না তো? নওশাদ হেসে ফেলল। হায়, বাসায় আয়। হেরা, আমার খুব কাছের 2জন মানুষ এসেছে তোমাকে দেখতে। আমার বন্ধু, আমার বিজনেস পার্টনার, আর তার ওয়াইফ সুমনা, সেও আমার বন্ধু। চোখের পানি মুছো, চলো নিচে যাই। তোমার ভালো লাগবে ওদের সঙ্গে কথা বলে। হেরা চোখের পানি ওড়নার কোনা দিয়ে মুছল। এসো আমার সঙ্গে। নওশাদ এগিয়ে যাচ্ছে, ওর পিছনে পিছনে হেরা আসছে। নওশাদ চিন্তা করছে ওদের 2জনকে দেখে সবাই হাসবে না তো? একটা বাচ্চা বয়সী মেয়ের সঙ্গে মধ্যবয়সী লোক।
শুনছিলেন সিনথিয়া মাহরুকের লেখা তবু সুর ফিরে আসে গল্পের পর্ব 1, 2, 3, 4। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।